এসি কি বন্ধ নাকি? একটু দিয়ে দেন পরে। লিখেন লিখেন। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের আজকের লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন আমাকে একটু কমেন্টে জানাতে পারেন এবং সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলবেন। তো আপনাদের সামনে অনেকগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা, তার মাঝে আগামী 4 জুলাই অফিসার জেনারেল এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং 11 জুলাই আপনারা সবাই জানেন অফিসার ক্যাশ এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো সেই পরীক্ষাকে টার্গেট করে আমরা বেশ কিছু লাইভ ক্লাস নেওয়ার প্ল্যান করেছি। তো সেই প্ল্যান অনুযায়ী আজকে আমরা পার্টনারশিপ এবং এলসিএম এবং এইচসিএফ এই দুইটা টপিক কভার করার চেষ্টা করব। কারণ সাম্প্রতিক সময় আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নের ধরনে কিছুটা পার্থক্য চলে এসেছে এবং তারই পরিপ্রেক্ষিতে পার্টনারশিপ চ্যাপ্টারটা আসলে মোটামুটি ভালো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে সামনের দুইটা পরীক্ষার জন্য স্পেশালি, এবং লসাগু গসাগু এই পার্টটাও মোটামুটি ভালো ইম্পর্টেন্ট টপিকে পরিণত হয়েছে। তো চলেন আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আমাদের সাথে যুক্ত হয়েছেন সাউন্ড ক্লিয়ার বলেছেন এবং আরিফ খান, ওয়ালাইকুম আসসালাম। তো যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা একটু লাইভটাকে শেয়ার করে রাখতে পারেন, যাতে আপনি পরবর্তীতে যদি এই চ্যাপ্টারটা পার্টনারশিপ চ্যাপ্টারটা রিভিশন করতে যান তাহলে যাতে আপনি জাস্ট এই লাইভ ভিডিওটা দেখলে যাতে আপনার এটা কাজে লাগে, এই কারণে আপনি লাইভটা শেয়ার করে রাখতে পারেন। এবং পাশাপাশি আপনার যদি ম্যাথ রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে সেটাও বলতে পারেন, বা কোনো ম্যাথ যদি সলভ করা লাগে সেই কোয়েশ্চেনটা আমাদেরকে কমেন্টে দিতে পারেন, তাহলে আমরা সেই ম্যাথটাও সলভ করার চেষ্টা করব। তো চলেন আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আর যারা আমরা ম্যাথগুলো পারবো তারা ওয়েট করব না, তারা নিজেরাই উত্তর দিয়ে দিব, তারা আমরা ওয়েট করব না। তো আমাদের যেহেতু পার্টনারশিপ বিজনেসের ম্যাথ, এখন একটা বিজনেস যখন আমরা করতে যাব, বিজনেস করার সময় আমরা প্রফিট হবে, নর্মালি বিজনেসে প্রফিট হয় বা লসও হতে পারে। তো আমরা যদি প্রফিট করতে পারি তাহলে সেই প্রফিটটা আমরা আসলে কিসের উপরে ভিত্তি করে শেয়ার করব, প্রফিটটা আমরা কিভাবে ভাগ করে নিব, অথবা লসও যদি হয় আমাদের বিজনেসে তাহলে আমরা লসটা আসলে কি করে ভাগ করে নিব, সেই ব্যাপারটাই আমরা আজকে মূলত সেই ব্যাপারটা নিয়ে কাজ করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন জাকারিয়া আহমেদ সিলেট থেকে, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো এখন ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে আমাদের যখন প্রফিট হবে বা লস হবে আমরা সেই প্রফিটটা বা লসটা আমরা কিভাবে আসলে ভাগ করে নিব। তো প্রফিট বা লস ভাগ করে নেওয়ার জন্য প্রথমে আমরা যেই বিষয়টা বিবেচনা করব সেটা হচ্ছে আমরা কোন অনুপাতে ইনভেস্ট করছি। যে যত বেশি ইনভেস্ট করব সে তত বেশি প্রফিট নিব। তার মানে আমরা কোন রেশিওতে ইনভেস্ট করছি সেটা একটা ভাইটাল ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আমরা আমাদের ইনভেস্টমেন্টের রেশিওতে, ইনভেস্টমেন্টের অনুপাতে ভাগ করে নিব। তাহলে প্রফিট শেয়ার করার ক্ষেত্রে
কে বেশি প্রফিট নিব কে কম নিব সেটা ডিপেন্ড করবে ইনভেস্টমেন্টের উপর। আমরা যারা বেশি বেশি ইনভেস্ট করব তারা বেশি বেশি প্রফিট নিব, যারা কম ইনভেস্ট করব তারা কম প্রফিট নিব। তাহলে ইনভেস্টমেন্টের রেশিওর উপরে ডিপেন্ড করবে প্রফিটটা কি করে ভাগ করে নিব। এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, ধরেন একটা ব্যবসা 3 বছর ধরে চলতেছে, আমি টাকাটা ইনভেস্ট করছি 1 বছরের জন্য, আরেকজন টাকা ইনভেস্ট করছে 3 বছরের জন্য। 3 বছর পর যখন প্রফিট হবে, আমি তো 1 বছর ব্যবসা করে আমি আমার মূলধন নিয়ে চলে গেছি। 3 বছর পর যখন প্রফিট হবে, তখন আমি তো দাবি করব যে ভাই আমার টাকায় তো ব্যবসা হয়েছে 1টা বছর, এরপরে আমি না হয় আমার টাকা নিয়ে চলে গেছি, এই ব্যবসাতে তো 1 বছর আমার টাকা ছিল, আর আপনারা 3 বছর ধরে বিজনেস করছেন, তাহলে প্রফিটের একটা অংশ কি আমাকে দিবেন না? ডেফিনেটলি আমাকে প্রফিটের একটা অংশ আপনাকে দিতে হবে। তাহলে আমাকে কতটুকু প্রফিটের অংশ দিবেন? আমি যত সময়ের জন্য ইনভেস্ট করছি সেই সময়টুকুর জন্য আমাকে প্রফিটের একটা অংশ দিতে হবে। তাহলে প্রফিট শেয়ারিং এর ক্ষেত্রে আমাদের দ্বিতীয় লক্ষণীয় বিষয় হচ্ছে টাইম। আমরা কত সময়ের জন্য ইনভেস্ট করছি সেই সময়ের উপরেও প্রফিট ডিপেন্ড করবে। যে যত বেশি সময়ের জন্য ইনভেস্ট করবে সে প্রফিটের তত বেশি অংশ পাবে, যে যত কম সময়ের জন্য ইনভেস্ট করবে সে প্রফিটের তত কম অংশ পাবে। তাহলে প্রফিট শেয়ারিং এর ক্ষেত্রে আমরা দুইটা ফ্যাক্ট মাথায় রাখবো। প্রথম ব্যাপার হচ্ছে কোন রেশিওতে আমরা ইনভেস্ট করতেছি, বেশি ইনভেস্ট করলে বেশি প্রফিট, কম ইনভেস্ট করলে কম প্রফিট। সেকেন্ড ব্যাপার, কত সময়ের জন্য আমরা ইনভেস্ট করছি, যত বেশি সময় আমি টাকাটা রাখবো তত বেশি প্রফিট পাবো। আর থার্ড ব্যাপার হচ্ছে, ধরেন আপনি আর আমি দুজন মিলে একটা বিজনেসে ইনভেস্ট করছি, তো আপনিও টাকা দিছেন আমিও টাকা দিছি, আপনিও 2 বছর টাকাটা ব্যবসায় রাখছেন, আমিও 2 বছর টাকাটা ব্যবসায় রাখছি, কিন্তু আপনি টাকা রেখেই শেষ, কিন্তু আমি কাজও করি। তো যেহেতু আমি কাজও করি সেই কারণে প্রফিটের একটা অংশ আমি কাজ করা বাবদ নিব। যেহেতু আমি কাজও করি সেই জন্য প্রফিটের একটা অংশ আমি কাজ যে করি সেই কারণে আমি প্রফিটের একটা অংশ নিব। তাহলে প্রফিট শেয়ার করার সময় সেই ব্যাপারটাও আমার বিবেচনায় নিতে হবে। অর্থাৎ যারা অ্যাক্টিভ পার্টনার তারা প্রফিটের একটা অংশ কাজ করার কারণে নিতেই পারে, আর যারা প্যাসিভ পার্টনার অর্থাৎ যারা শুধু টাকাই দিছে কাজ করে না, তারা প্রফিটের কোনো অংশ কাজ করা বাবদ পাবে না। তাহলে প্রফিট যখন আমরা ভাগাভাগি করে নিব তখন আমরা 3টা বিষয় বিবেচনায় নিব। যারা আমরা ম্যাথ পারি তারা কিন্তু একটু ট্রাই করব নিজে নিজে করে ফেলতে, আর যারা পারি না তারা আমার সাথে ট্রাই করেন। আর হচ্ছে যাদের অন্য কোনো ম্যাথে প্রবলেম আছে বা সামনে যে পরীক্ষা, অফিসার জেনারেল, অফিসার ক্যাশ, তারাও কোনো প্রবলেম থাকলে আমাকে সেটা কমেন্টে জানাতে পারে। তাহলে আমরা প্রফিট যখন শেয়ার করব বিজনেসে তখন আমরা এই 3টা বিষয় লক্ষ্য রেখে প্রফিটটা শেয়ার করে নিব। তো চলেন এই ব্যাপারটাকে আমরা মাথায় নিয়ে অঙ্কটা করা শুরু করি। প্রথম যে অঙ্ক, এটা দেখেন কোথায় কোথায় আসছে আমরা যদি একটু দেখি। জনতা ব্যাংকে আসছে, কম্বাইন্ড 4টা ব্যাংকের পরীক্ষায় আসছিল। তো কোশ্চেনটা আমরা পড়ি। ইন আ বিজনেস, কোন একটা ব্যবসায় এ এন্ড সি ইনভেস্টেড, কোন একটা ব্যবসায় এ এবং সি ইনভেস্ট করছে, অ্যামাউন্ট কিছু পরিমাণ ইনভেস্ট করছে এ আর সি, ইন দা রেশিও 2:1। এ এবং বি তার একটা ব্যবসায় ইনভেস্ট করছে, কোন রেশিওতে ইনভেস্ট করছে? 2:1 এই রেশিওতে ইনভেস্ট করছে। তার মানে এ যদি 2 টাকা ইনভেস্ট করে, সি ইনভেস্ট করছে 1 টাকা। এ যদি 200 টাকা ইনভেস্ট করে, সি ইনভেস্ট করছে 100 টাকা। এই অনুপাতে তারা ইনভেস্ট করছে। whereas A and B invested amount, A এবং B ইনভেস্ট করছে ইন দা রেশিও 3:2। তাহলে এ আর বি তারা ইনভেস্ট করছে, এখানে ইনভেস্টমেন্টের গল্প শোনাচ্ছে আমাকে। ইনভেস্টমেন্ট এ এবং সি তাদের ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে 2:1। এ এবং বি তাদের ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে 3:2। এই রেশিওতে তারা ইনভেস্ট করছে। ভালো কথা। ইফ দেয়ার অ্যানুয়াল প্রফিট বি, যদি তাদের অ্যানুয়াল প্রফিটটা হয় 1,57,300 টাকা, অ্যানুয়াল প্রফিটটা 1,57,300 টাকা যদি হয়, কোশ্চেন হচ্ছে দেন বিজ শেয়ার
বি এর অংশ ইন দ্য প্রফিট ইজ, টোটাল অ্যানুয়াল প্রফিট হইছে, হচ্ছে 1,57,300 টাকা। এখন প্রশ্ন হচ্ছে এই 1,57,300 টাকার মধ্যে বি কত টাকা পাবে, এই হচ্ছে কোয়েশ্চেন। ফাইন, দেখি বি কত টাকা পায়। আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি এ এবং সি এর ইনভেস্টমেন্টের অনুপাত, আবার দেখতে পাচ্ছি এ আর বি এর ইনভেস্টমেন্টের অনুপাত, কিন্তু এখানে ইনভেস্টর হচ্ছে 3 জন। তাহলে প্রফিট শেয়ারটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে, এ বি এবং সি 3 জনের ইনভেস্টমেন্টের রেশিওটা বাইর করতে হবে। এখন আমি দেখতে পাচ্ছি এর জন্য সংখ্যাটা হচ্ছে 2 উপরের রেশিওতে, বি এর নিচের রেশিওতে এর জন্য সংখ্যাটা হচ্ছে 3। তাহলে যেহেতু এর জন্য ডিফারেন্ট সংখ্যা, তার মানে আমি এখানে ডিফারেন্ট সংখ্যা থাকার কারণে আমি কমন রেশিও বের করতে পারতেছি না। আমার এখন দরকার হচ্ছে ডিফারেন্ট সংখ্যাকে সেম সংখ্যায় পরিণত করা। সেম সংখ্যায় কি করে পরিণত করতে পারি? উপরের অনুপাতটাকে আমি যদি 3 দিয়ে গুণ দেই, তাহলে হয়ে যাবে 3 দুগুণা 6 অনুপাত 3। আর নিচের অনুপাতটাকে আমরা জানি অনুপাতের উভয় রাশিকে সেম সংখ্যা দিয়ে গুণ বা ভাগ দেওয়া যায়। অনুপাতের নিচের রাশিটাকে যদি আমি ডাবল করি তাহলে হয়ে যাবে 6:4। তার মানে এ এবং সি এর অনুপাত 6:3, এ এবং বি এর অনুপাত 6:4। তাহলে আমি এর অংশ দুই জায়গায় সেম দেখতে পাচ্ছি। তাহলে আমি খুব সহজেই লিখে ফেলতে পারি এ অনুপাত বি অনুপাত সি ইকুয়াল, এ দুইবার আছে এবং দুইবারই এর ভ্যালু হচ্ছে 6, বি একবার আছে, সেই একবার বি এর ভ্যালু হচ্ছে 4, আর সিও একবার আছে, সেই সি এর সংখ্যাটা হচ্ছে 3। এই হচ্ছে এ বি এবং সি এর ইনভেস্টমেন্টের অনুপাত। এখন কে কত সময়ের জন্য ইনভেস্ট করছে সেটা আমাকে বলে দেয় নাই, তাই বাই ডিফল্ট আমি ধরে নিব তারা আসলে সবাই সমান সময়ের জন্য ইনভেস্ট করছে। বাই ডিফল্ট আমি ধরেই নিব। তাহলে দেখি সময়ের এই অঙ্কের জন্য সময়ের কোনো ইম্প্যাক্ট নাই। আবার এই অঙ্কে কে অ্যাক্টিভ পার্টনার কাজ করে আর কে প্যাসিভ পার্টনার কাজ না করেই প্রফিট খোঁজে, এই ব্যাপারটা উল্লেখ নাই। তাই আমরা ধরে নিব এই বিজনেসে সবাই সমান কাজ করে, সবাই সমান সময়ের জন্য ইনভেস্ট করছে। তাহলে প্রফিটটা আমরা কিসের উপর ভিত্তি করে ভাগ করে নিব? প্রফিটটা আমরা ভাগ করে নিব শুধুমাত্র ইনভেস্টমেন্টের রেশিওর অনুপাতে ভাগ করে। তাহলে এই ইনভেস্টমেন্টের রেশিওটাই আমার প্রফিট শেয়ারিং রেশিও হবে। সেই ক্ষেত্রে বি আসলে প্রফিটের কত অংশ পাবে? বি এর শেয়ার হবে প্রফিটের। টোটাল প্রফিট হচ্ছে 1,57,300 টাকা। 1,57,300 টাকা হচ্ছে টোটাল প্রফিট। এই 1,57,300 টাকাকে আমরা 6 আর 4 10 আর 3 13, আমরা টোটাল 13টা ভাগে ভাগ করব। এই 13 ভাগের মধ্যে 4 ভাগ পাবে বি, 13 ভাগের মধ্যে 4 ভাগ পাবে বি। এটাই হচ্ছে আমাদের বি এর শেয়ার। চলুন আমরা হিসাব করে দেখি কি আসে। যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো 13 একে 13, হাতে হচ্ছে 2 27, 13 দুগুণা 26, হাতে হচ্ছে 1, 13 একে 13, 2টা 0। এবার গুণ দিলে পাচ্ছি 2টা 0, 4 একে 4, 4 দুগুণা 8, 4 একে 4। তার মানে 48,400 টাকা এটা পাবে হচ্ছে বি। অর্থাৎ আমার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এই হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। দেখেন আমরা সবাই বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, রিক্তা সঠিক উত্তর দিয়েছেন 1 এর ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 1 এর ডি হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই বিজনেসটাতে বি 1,57,300 টাকার মাঝে 48,400 টাকা পাবে হচ্ছে বি। রাইট, রাধিকা আনসার দিয়েছেন 1 এর ডি। তো আপনারা ম্যাথটা বুঝছেন কিনা আমাকে জানাবেন, কোথাও প্রবলেম হলে সেটাও জানাবেন। আমরা চলে যেতে পারি পরের ম্যাথটাতে। চলেন দেখি পরের ম্যাথ কি বলে। সেকেন্ড ম্যাথ আমাদেরকে বলতেছে পি এন্ড কিউ স্টার্টেড আ বিজনেস। পি এবং কিউ একটা ব্যবসা শুরু করছে। স্টার্টেড আ বিজনেস ইন দ্য রেশিও
2:3। তাহলে পি এবং কিউ একটা ব্যবসা শুরু করছে কোন অনুপাতে? 2:3 অনুপাতে তারা ইনভেস্ট করে ব্যবসাটা শুরু করছে। খুব ভালো কথা। আফটার 2 ইয়ার্স, 2 বছর পর পি লেফট বিজনেস। 2 বছর পর পি ব্যবসাটা ছেড়ে দিল, আর পি ব্যবসায় থাকবে না। বাট কিউ কন্টিনিউড, কিউ ব্যবসাটা করেই যাবে। পি আর ব্যবসা করবে না, ব্যবসা করে যাবে কিউ। এখন কথা হচ্ছে আফটার 3 ইয়ার্স, 3 বছর পর দে হ্যাড আ প্রফিট অফ 26,000 টাকা। 3 বছর পর তাদের একটা প্রফিট তৈরি হয়, সেটা হচ্ছে 26,000 টাকা। এখন কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য প্রফিট অফ পি? তাহলে পি এর প্রফিটটা কত? এই হলো কোয়েশ্চেন, এই হচ্ছে কোয়েশ্চেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রফিট তো আমাকে শেয়ার করতে হবে, প্রফিট ভাগযোগ করে আমরা নিব। 26,000 টাকা প্রফিট হচ্ছে। এখন এই প্রফিটটা আমরা কিসের উপরে ভিত্তি করে ভাগ করব? যে যত বেশি ইনভেস্ট করছে এই ইনভেস্টমেন্টের রেশিওর উপরে ডিপেন্ড করবে কে কত বেশি প্রফিট নিবে। সেকেন্ড ব্যাপার হচ্ছে কে কত বেশি সময়ের জন্য ইনভেস্ট করছে, সময়ের উপরেও প্রফিট শেয়ারিং নির্ভর করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা কোন অনুপাতে ব্যবসাটা শুরু করছে? 2:3 অনুপাতে তারা ইনভেস্ট করছে। বি যদি 2 টাকা ইনভেস্ট করে, সি ইনভেস্ট করছে 3 টাকা। বি যদি 2 লাখ টাকা ইনভেস্ট করে, সি ইনভেস্ট করছে, সরি, পি যদি 2 লাখ টাকা ইনভেস্ট করে, কিউ ইনভেস্ট করছে 3 লাখ টাকা। তাহলে 2:3 অনুপাতে তারা ইনভেস্ট করছে। আর পি ইনভেস্ট করছে 2 বছরের জন্য, 2 বছর পর সে তার টাকা নিয়ে চলে গেছে। আর কিউ ইনভেস্ট করছে 3 বছরের জন্য, পুরো 3 বছর কিউ ব্যবসায় ছিল। 3 বছর পরে লাভ হয়েছে 26,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে পি তাহলে প্রফিটের কত অংশ পাবে, প্রফিটটা কিভাবে শেয়ারিং হবে, এটা হচ্ছে দেখার বিষয়। চলুন দেখি প্রফিট শেয়ারিংটা কিভাবে হয়। রেশিও অফ প্রফিট শেয়ারিং। কোন অনুপাতে পি আর কিউ প্রফিটটা ভাগাভাগি করে নিবে? তাহলে এখানে ফ্যাক্টর 2টা, কে অ্যাক্টিভ পার্টনার কে প্যাসিভ পার্টনার কিছু বলে নাই, তার মানে ব্যবসায় সবাই সমান পরিশ্রম করছে, এই দুজনের উপরে প্রফিটটা ডিপেন্ড করবে। তাহলে প্রথমেই প্রফিট ডিপেন্ড করবে ইনভেস্টমেন্টের রেশিওর উপরে। যে যত বেশি টাকা ইনভেস্ট করছে, ব্যবসায় যে যত বেশি টাকা ঢালছে, সে তত বেশি প্রফিট নিবে। তাহলে ইনভেস্টমেন্টের রেশিওটা কি? 2:3। এই অনুপাতে তারা ইনভেস্ট করছে। তাই প্রফিট শেয়ারিং এর সময় 2 আর 3 এর একটা রিফ্লেকশন বা একটা প্রতিফলন আমরা পাবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পি ইনভেস্ট করছে 2 বছরের জন্য আর কিউ ইনভেস্ট করছে 3 বছরের জন্য। তাহলে আমরা প্রফিট যখন শেয়ার করব তখন এই সময়েরও একটা প্রতিফলন থাকবে। তাহলে পি এর জন্য সময়টা হচ্ছে 2 বছর আর কিউ এর জন্য সময়টা হচ্ছে 3 বছর। এই দুইজনের রিফ্লেকশন নিয়েই মূলত প্রফিট শেয়ারিং রেশিওটা হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4:9। তার মানে প্রফিটটা পি এবং কিউ ভাগ করে নিবে 4:9 অনুপাতে। এখন আমার দরকার পি এর শেয়ারটা কত, পিস শেয়ার। প্রফিটে পি এর শেয়ারটা কত? টোটাল প্রফিট হয়েছে 26,000 টাকা। এই 26,000 টাকা প্রফিটটাকে আমরা 4:কিউ অনুপাতে নিব। তার মানে পুরো প্রফিটটাকে আমরা সমান 4 আর 9 13, পুরো প্রফিটটাকে আমরা টোটাল সমান 13টা ভাগে ভাগ করব। এই 13 ভাগের 4 ভাগ নিয়ে যাবে পি আর এই 13 ভাগের 9 ভাগ নিয়ে যাবে কিউ। তো কিউ এরটা আমার দরকার নেই, আমার দরকার পি এর ভাগ কতটুকু। তাহলে এই 13টা ভাগের 4টা ভাগ নিয়ে যাবে পি। তাহলে পি এর ভাগ কতটুকু চলেন আমরা ক্যালকুলেশন করে দেখি। পি প্রফিটের কতটুকু নিবে? 13 একে 13, 13 দুগুণা 26, 3টা 0। তাহলে 4 দুগুণা 8, 3টা 0। অর্থাৎ 8,000 টাকা নিয়ে যাবে পি আর বাকি 10,000 টাকা নিয়ে যাবে, সরি
বাকি 16,000 টাকা নিয়ে যাবে হচ্ছে কিউ। এই হচ্ছে আমাদের পি এবং কিউ এর প্রফিট। আচ্ছা, যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা 2 নম্বর ম্যাথটা সবাই বুঝছি কিনা, আমরা ম্যাথটা বুঝতেছি কিনা আমাকে একটু জানাবেন। ওয়ালাইকুম আসসালাম খন্দকার সাদিয়া। রাধিকা বুঝতে পেরেছেন, ধন্যবাদ বুঝতে পারার জন্য। 2 নম্বর ম্যাথটা আমরা সবাই পারবো কিনা একটু জানাবেন। আমরা 3 নম্বর ম্যাথে চলে যাব। যদি কোনো সমস্যা না থাকে আমরা 3 নম্বর ম্যাথে যেতে পারি। চলেন দেখি 3 নম্বর ম্যাথ কি বলে। আর যদি এর বাইরেও কারো কোনো ম্যাথের প্রবলেম থাকে, কোনো পরামর্শ নেওয়ার থাকে বা কোনো কিছু জানার থাকে, সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবেন, কারণ যেহেতু আপনাদের পরীক্ষাগুলো খুব কাছাকাছি চলে আসছে। এবং আপনাদের যদি কোনো টপিক পছন্দের থাকে যে সেই টপিকের উপরে ফ্রি ক্লাস দরকার, সেই টপিকের নাম আমাদেরকে জানাতে পারেন। আমরা চলে আসছি 3 নম্বর ম্যাথটায়। 3 নম্বর ম্যাথটা কি চাচ্ছে চলেন দেখি। আর যারা আমরা ম্যাথটা পারবো তারা কিন্তু আনসার দিয়ে দিব। 3 নম্বর ম্যাথ আমাকে বলতেছে এ এন্ড বি স্টার্টেড আ পার্টনারশিপ বিজনেস। এ এবং বি তারা একটা যৌথ কারবারি শুরু করছে, যৌথ বিজনেস শুরু করছে, পার্টনারশিপ বিজনেস শুরু করছে। ইনভেস্টিং সাম অ্যামাউন্ট, কিছু অ্যামাউন্ট ইনভেস্ট করে, ইন দ্য রেশিও 3:5। তাহলে তারা ইনভেস্ট করছে 3:5 এই অনুপাতে তারা ব্যবসা ইনভেস্ট করছে। গুড। আচ্ছা, শাহিন রেজা জিজ্ঞেস করেছেন 23 সাল ভিত্তিক পরীক্ষা কবে হতে পারে। আসলে একুরেট নাম্বার বা ডে বলা কঠিন, তবে আপনারা সেপ্টেম্বর ধরে পড়াশোনা করাটা মনে হয় বেটার, যেহেতু 22 সাল ভিত্তিক পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে, অলমোস্ট শেষ। সো আপনি সেপ্টেম্বর ধরে আগাতে পারেন, এর কিছু আগে পরে হতে পারে। কম্পিউটার ক্লাসগুলো ভালো লাগার জন্য ধন্যবাদ। কম্পিউটার ক্লাসও ইনশাল্লাহ নিব। আপনাদের কোনো টপিক জানার থাকলে বা পছন্দ থাকলে সেটা জানায় রাখতে পারেন, আমরা সেই টপিকের ক্লাস নিয়ে আসবো। আচ্ছা, খন্দকার সাদি একটু হতাশ হয়ে গিয়েছেন। আসলে চাকরির প্রস্তুতির শুরুটা হতাশার এবং চাকরির প্রস্তুতির শুরুটা একটু কঠিন। আমরা যখন একটু নিয়মিত পড়াশোনা করব, নিয়মিত পড়াশোনা করলে দেখব যে আসলে কিছুদিন পরে প্রস্তুতি সহজ হয়ে আসবে। হতাশ হওয়া যাবে না। আমরা যেটা একটু কম পারি সেখানে আমরা একটু বেশি পার্সিভারেন্স বা অধ্যবসায়টা বেশি দিব। তো চলেন তো দেখি আমরা 3 নম্বর ম্যাথটা কারা পারবো। 3 নম্বর ম্যাথ আমাদের কি বলছে, এ এবং বি একটা ব্যবসা শুরু করছে, 3:5 অনুপাতে তারা ইনভেস্টটা করছে। ওকে, সি জয়েন্ট দেম। এ আর বি তো ব্যবসা শুরু করছে, সি তাদের সাথে জয়েন করতেছে আফটার 6 মান্থ। তাহলে এ আর বি ব্যবসা শুরু করে দিছে, সি তাদের সাথে এসে যুক্ত হচ্ছে 6 মাস পরে। ইকুয়াল অ্যামাউন্ট টু দ্যাট অফ বি। তাহলে বি যত টাকা ইনভেস্ট করছে সি আসলে তত টাকাই ইনভেস্ট করছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এ আর বি এর ইনভেস্টমেন্টের অনুপাত হচ্ছে 3:5। তার মানে এ যদি 3 লাখ টাকা ইনভেস্ট করে, বি ইনভেস্ট করছে 5 লাখ টাকা। 6 মাস পরে সি এসে ঠিক সেম পরিমাণ ইনভেস্টমেন্টই করছে। তাহলে বি যদি 5 লাখ টাকা ইনভেস্ট করে, সিও 5 লাখ টাকা ইনভেস্ট করছে, কিন্তু 6 মাস পরে। এখন প্রশ্ন হচ্ছে ইন হোয়াট প্রপোর্শন, কোন অনুপাতে শুড দ্য প্রফিটটা হতে হবে অনুপাতে এট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার। প্রথম বছর শেষে প্রফিটটা কেমন হতে হবে, বি ডিস্ট্রিবিউটেড। প্রফিটটা কিভাবে ভাগ হতে হবে অ্যামাং এ বি সি। এই যে ব্যবসাটা হইলো 1 বছর ধরে, প্রফিটটা কেমন অনুপাতে এ বি এবং সি এর মাঝে ভাগ হতে হবে। আচ্ছা সাদিয়া, ম্যাথ বুঝতে একটু প্রবলেম হয় ডেফিনেটলি। আমরা সবাই সব সাবজেক্টে ভালো না, এই জন্য চাকরিতে কিন্তু একটা সাবজেক্ট ভালো পারলে চাকরি পাওয়া যায় না, বা একটা সাবজেক্ট কম পারলেও চাকরি পাওয়া যাবে না, ব্যাপারটা এরকম না। আমরা কোনো সাবজেক্ট ভালো পারবো, কোনো সাবজেক্ট কম পারবো, তবে কম পারার লিমিটটা আমাদের বুঝতে হবে।
কেউ হয়তো বা ইংলিশে অনেক বেশি নাম্বার তুলবেন, কেউ হয়তো ম্যাথে অনেক বেশি নাম্বার তুলবেন, কিন্তু কোনো সাবজেক্টে যাতে আমরা একদম কম না পাই। আমার মনে হয় আপনি যদি চেষ্টা করতে থাকেন তাহলে একটা সময় ম্যাথ হয়তো বা অনেক বেশি না পারলেও পরীক্ষায় বা চাকরিটা পাওয়ার জন্য যতটুকু ম্যাথ করা দরকার বা যতটুকু ম্যাথ হওয়া দরকার ততটুকু হয়ে যাবে। এখন আমাকে বলেন, আমরা যে আজকে 2টা ম্যাথ করলাম, এই 2টা ম্যাথ বুঝতে পারছেন কিনা? সাদি একটু জানাবেন, আজকে আমরা যে 2টা ম্যাথ করলাম 2টা ম্যাথ বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। আর 3 নম্বর ম্যাথটা অবশ্যই নিজে নিজে ট্রাই করতে হবে। তাহলে 3 নম্বর ম্যাথে আমি কিছু তথ্য পেয়ে গেছি। এ আর বি তারা ব্যবসায় ইনভেস্ট করছে 3:5 অনুপাতে। 6 মাস পরে এসে সি বি এর মতোই ইনভেস্ট করছে। তাহলে 1 বছর পরে যে লাভ হবে, যে প্রফিট হবে, সেটা আসলে কোন অনুপাতে তারা শেয়ার করবে? তাহলে এখানে ফ্যাক্টর 2টা। প্রথম ফ্যাক্টর হচ্ছে যে যত বেশি ইনভেস্ট করছে সে তত বেশি প্রফিট নিয়ে যাবে, যে যত বেশি সময়ের জন্য ইনভেস্ট করছে সে তত বেশি প্রফিট নিয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি প্রফিট শেয়ারিং রেশিও অফ এ বি সি ইকুয়াল এ বি এবং সি তারা কোন রেশিওতে প্রফিটটা শেয়ার করবে। দেখেন, প্রফিট শেয়ারিং এর জন্য প্রথমে আমরা ইনভেস্টমেন্টকে বিবেচনায় নিচ্ছি। এর ইনভেস্টমেন্ট যদি 3 হয়, বি এর ইনভেস্টমেন্ট হচ্ছে 5, সি এর ইনভেস্টমেন্ট কত? বি এর মতোই 5। এটা হচ্ছে প্রথম ফ্যাক্টর। তাহলে আমরা যখন প্রফিট ক্যালকুলেশন করতে যাব তখন তাদের ইনভেস্টমেন্ট প্রথম ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সেকেন্ডলি যেটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে কে কত সময়ের জন্য ইনভেস্ট করছে। বেশি সময়ের জন্য ইনভেস্ট করলে বেশি লাভ, কম সময়ের জন্য ইনভেস্ট করলে কম লাভ। তাহলে সেকেন্ড বিষয় হয়ে দাঁড়াবে সময়টা। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ব্যাটা ইনভেস্ট করছে 6 মাসের জন্য, সরি এই ব্যাটা ইনভেস্ট করছে 12 মাসের জন্য। আসলে পুরো সময় ইনভেস্টমেন্টে ছিল। তাহলে এর প্রফিট শেয়ারের সাথে আমি 12 দিয়ে গুণ দিলাম। আবার দেখেন বি, সেও পুরা বছর জুড়ে মানে 12 মাস জুড়ে ইনভেস্ট করছে, তাই বি এর প্রফিট মার্জিন সেটা 12 দিয়ে গুণ দিলাম। কিন্তু সি, তার ইনভেস্টমেন্ট বি এর মতো হলেও তার ইনভেস্টমেন্টটা ছিল 6 মাসের জন্য, তাই তার সময়ের ফ্যাক্টর হচ্ছে 6। এই ইনভেস্টমেন্টের পরিমাণ এবং সময় এই দুইটাকে একসাথে বিবেচনায় নিয়ে আমরা প্রফিট শেয়ারিং রেশিওটা পাবো। এবং সেটা কত হচ্ছে, সেটা এখন যদি আমরা অনুপাতের 3টা রাশিকেই 6 দিয়ে ভাগ দেই তাহলে পাচ্ছি কত? 3:2 অনুপাত 5:2 অনুপাত 5:1। সবাইকে 6 দিয়ে ভাগ দিছি। 6 দিয়ে ভাগ দিলে 12 হয়ে গেল 2, 12 হয়ে গেল 2 আর 6 হয়ে গেল 1। সবাইকে আমরা ভাগ দিছি 6 দিয়ে। তাহলে সংখ্যার কি অবস্থা? 6:10:5 এই অনুপাতে তারা প্রফিটটা ভাগ করে নিবে। এবং আমাদের এই আনসারটা মিলতেছে কোন অপশনের সাথে? অপশনটা মিলতেছে হচ্ছে সি অপশনের সাথে। তাহলে আমাদের 3-এর আনসার হচ্ছে সি। তাহলে আমরা আশা করি 3 নাম্বার ম্যাথটা বুঝতে পারছি। আচ্ছা, লেট করে জয়েন করলে আমরা আসলে যেহেতু ভিডিওটা থেকেই যাবে আমাদের পেজে, আমরা দেখলে হোপফুলি পারবো। আর আমাদেরকে ইন্সপায়ার্ড করেছে রিয়াদ, এবং রিয়াদের সাথে আমরা সম্পূর্ণরূপে একমত। চেষ্টা করলে ইনশাল্লাহ পারা যাবে। আমরা অনেক মেধাবীকে ফেইল্ড হইতে দেখছি, কিন্তু আমরা কোনো পরিশ্রমীকে কখনোই ব্যর্থ হতে দেখি না। রাধিকার উত্তর সঠিক, 3-এর সি। আমরা সবাইকে 3 নম্বর ম্যাথটা পারবো? কেউ যদি না বুঝি অবশ্যই জানাবো। তাহলে দেখেন আমরা পার্টনারশিপ এই ব্যাপারটা পারতেছি। 3 নাম্বার হয়ে গেল আমাদের। কারো প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন, পারলে সেটাও জানাবেন। আমরা চলে যাই 4 নাম্বার ম্যাথের কাছে। দেখি পরের ম্যাথটা আমাদেরকে কি বলে। এই ম্যাথটা ছিল হচ্ছে কম্বাইন্ড ব্যাংক ক্যাশ এবং কম্বাইন্ড এইড ব্যাংক, মানে কম্বাইন্ড ব্যাংকের যেসব সার্কুলার ছিল সেখানে ছিল। ওকে, শাহিন এবং রিয়াদ ক্লিয়ার। ওকে ফাইন, চমৎকার। তাহলে আমরা চলে যাই পরের ম্যাথটাতে। 4 নাম্বার ম্যাথ আমাদেরকে বলতেছে 3 partners
শেয়ার্ড দ্য প্রফিট, তিনজন পার্টনার প্রফিট শেয়ার করতেছে। ইন আ বিজনেস, একটা বিজনেসে তিনজন পার্টনার প্রফিট শেয়ার করতেছে। ইন দ্য রেশিও 5:7:8, 5:7:8, এই অনুপাতে তারা প্রফিট শেয়ার করে নিচ্ছে। আগে আমাদেরকে ইনভেস্টমেন্টের রেশিও বলছে, বাট এখন সরাসরি আমাকে বলে দিচ্ছে কোন অনুপাতে প্রফিটটা শেয়ার হচ্ছে। ওকে, এখন আমাকে প্রফিট শেয়ারের রেশিওটা বলে দিচ্ছে, চমৎকার। তারপর আমাদেরকে বলতেছে দে হ্যাড পার্টনার্ড, মানে তারা ব্যবসাটা একসাথে করছে। ফর 14 মান্থ, 14 মাসের জন্য, 8 মাসের জন্য এবং 7 মাসের জন্য রেসপেক্টিভলি। তার মানে প্রথম পার্টনার সে 14 মাস বিজনেসটা করছে, সেকেন্ড পার্টনার যে সে 8 মাস ব্যবসাটা করছে, আর থার্ড পার্টনার যে সে 7 মাস এই ব্যবসাটা করছে। এবং এই ব্যবসার কারণে যে প্রফিট হয়েছে সেটা তারা 5:7:8 অনুপাতে ভাগ করে নিছে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য রেশিও অফ দেয়ার ইনভেস্টমেন্ট। এবার উল্টা ব্যাপার চাচ্ছে আমার কাছে, যে তারা কোন অনুপাতে আসলে প্রফিটটা, কোন অনুপাতে তারা ইনভেস্টমেন্টটা করছে, তাহলে তাদের ইনভেস্টমেন্টের অনুপাত কেমন ছিল। দেখি আমরা এই ম্যাথটা কে খুব দ্রুত আনসারটা করে ফেলতে পারি। এই ম্যাথটা অনেকবার আসছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন 5 ব্যাংকের অফিসার ক্যাশে আসছে, কম্বাইন্ড 8 ব্যাংকের সিনিয়র অফিসারে আসছে, এবং এটা আমার দেওয়া একটা পরীক্ষায় আসছে। আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, সেটা ছিল এনএসআই এর সিনিয়র ইনস্ট্রাক্টর। সেই পরীক্ষাটা দিয়েছিলাম সম্ভবত 2023 সালে, সেখানেও এই কোয়েশ্চেনটা আসছিল। তো এই ম্যাথটা আমরা যারা পারবো তারা একটু আনসার দিয়ে দিব, আর যারা পারবো না তারা আমার সাথে দেখেন। আমাকে জিজ্ঞেস করছে কোন রেশিওতে তারা ইনভেস্ট করছে। আমি জানি না কোন রেশিওতে তারা ইনভেস্ট করছে, কিন্তু তারা কত সময়ের জন্য ইনভেস্ট করছে সেটা আমি জানি, এবং তারা কত রেশিওতে প্রফিটটা শেয়ার করে, প্রফিট শেয়ারিং রেশিওটা আমরা জানি। আর আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে কোন রেশিওতে ইনভেস্ট করছে। তাহলে ইনভেস্টমেন্ট রেশিও কত আমি তো জানি না, ধরি ইনভেস্টমেন্ট রেশিও জানি না তো কত, ধরি ইনভেস্টমেন্ট রেশিও হচ্ছে X:Y:Z, এটা হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট রেশিও। ওকে, তারপরে ইনভেস্টমেন্ট রেশিও তো এটা। আর ইনভেস্টমেন্টের টাইম কেমন? যে এক্সটাকে ইনভেস্ট করছে সে আসলে 14 মান্থের জন্য ইনভেস্ট করছে, যে ওয়াইটাকে ইনভেস্ট করছে সে আসলে 8 মান্থের জন্য ইনভেস্ট করছে, আর যে জেডটাকে ইনভেস্ট করছে সে আসলে 7 মান্থের জন্য ইনভেস্টটা করছে। আমি সময় জানি, ইনভেস্টমেন্ট রেশিও ধরে নিছি, ইনভেস্টমেন্ট রেশিওটা ধরে নিছি। তাহলে আমি প্রফিট রেশিওটা একটু বের করার ট্রাই করি। যদিও আমি জানি প্রফিট রেশিওটা কত, তারপরেও আমি এইসব ডেটা থেকে একটা প্রফিট রেশিও বের করার ট্রাই করি। তাহলে প্রফিট রেশিওটা হবে, প্রফিট রেশিওতে দুইটা জিনিস ফ্যাক্টর এখানে। প্রথম ব্যাপার হচ্ছে কোন রেশিওতে ইনভেস্ট করছে, সেকেন্ড ব্যাপার হচ্ছে কোন রেশিওতে বা কোন সময় ধরে ইনভেস্টটা করছে। তাহলে ইনভেস্টমেন্টের জন্য প্রথম ব্যক্তির ইনভেস্টমেন্টের অংশ এক্স, এবং সেটা হচ্ছে 14 মাসের জন্য। এটা হচ্ছে টোটাল রিফ্লেকশন দিবে প্রফিটের ক্ষেত্রে। দ্বিতীয় যে ব্যক্তি, তার ক্ষেত্রে y ইন্টু 8, তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে z ইন্টু 7। এই হচ্ছে তাদের প্রফিট শেয়ারিং এর রেশিও, আমি যদি আমার ডেটা থেকে বের করি। আর স্যার আমাদেরকে বলে দিছে এই জিনিসটাই হবে 5:7:8। তার মানে এরা তো ডিফারেন্ট হইতে পারে না, এটাও প্রফিট শেয়ারিং রেশিও আর এটা গিভেন প্রফিট শেয়ারিং রেশিও, এই দুটা প্রফিট শেয়ারিং রেশিও সেম সেম হবে। লিখে ফেললাম সেম সেম। এইবার আমরা XYZ এর অনুপাত বের করার টার্গেট নিয়ে মাঠে নামবো। এখন অনুপাত বের করার টার্গেট নিয়ে যেহেতু নামবো, আমি এখানকার প্রথম দুইজনের সাথে এখানকার প্রথম দুইজনের কম্পারিজন করে XY সামথিং ভ্যালু বের করার ট্রাই করি। তাহলে আমি পাবো কি 14x অনুপাত 8y ইকুয়াল 5:7।
এখন এখান থেকে যদি আমরা একটু হিসাব করি তাহলে পাবো 14x/8y ইকুয়াল 5/7। এখন এখান থেকে যদি আমরা একটু কাটাকাটি করি, কাটাকাটি করলে কি পাচ্ছি, এখানের সাথে এখানে কাটলে পাবো 4 দুগুণ 8, 7 দুগুণ 14। এরপর যদি আমরা একটু বজ্রগুণন করি তাহলে আমরা পাবো আসলে 7 7 49x ইকুয়াল 4 5 20y। এখান থেকে আমি লিখে ফেলতে পারি x/y সমান 20/49। তার মানে আমি লিখতে পারি x অনুপাত y সমান 20:49। এই লিখে ফেললাম, x আর y এর অনুপাত হচ্ছে 20:49। লেখা শেষ। আমার তো শুধু x আর y এর অনুপাত বের করলে হবে না, আমার xyz তিনজনের অনুপাত লাগবে। সেই জন্য আমি এখন শেষের দুইটা রাশি নিয়ে যদি একটু চিন্তা করি তাহলে অবস্থাটা কি হচ্ছে, অবস্থাটা হচ্ছে 8y অনুপাত 7z ইকুয়াল হচ্ছে 7:8। এখান থেকে লিখতে পারি 8y/7z ইকুয়াল 7/8। এখান থেকে যদি আমরা বজ্রগুণন করি তাহলে পেয়ে যাব 8 8 64y ইকুয়াল 7 7 49z। এখান থেকে আমরা লিখতে পারি y/z ইকুয়াল 49/64। তার মানে y/z ইকুয়াল হচ্ছে 49:64। এখন আমি দেখতে পাচ্ছি x/y 20:49, y/z সেটা 49:64। তাহলে আপনি y এর ভ্যালু এই অনুপাতেও পাচ্ছেন 49, এই অনুপাতেও পাচ্ছেন 49, যেহেতু সেম সেম তাই আমি কমনলি লিখে ফেলতে পারবো x/y/z ইকুয়াল x একবারই আছে, তার ভ্যালুটা হচ্ছে 20, y দুইবার আছে কিন্তু দুইবারই তার ভ্যালুটা হচ্ছে 49, আর z সে একবার আছে সেই ভ্যালুটা হচ্ছে 64। তাহলে আমার অপশন মিলতেছে কার সাথে, অপশন মিলতেছে বি এর সাথে। তার মানে 4 নাম্বার কোশ্চেনের আনসার হচ্ছে বি। 4 নাম্বার কোশ্চেনের আনসার হচ্ছে আমাদের বি অপশনটা। এই সেম ম্যাথটা কিন্তু এমসিকিউ এর জন্য যতটা না ইম্পর্টেন্ট তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লিখিত পরীক্ষার জন্য। লিখিত পরীক্ষায় আসলে আমরা 4 নাম্বার ম্যাথটা পারবো কিনা, এমসিকিউতে আসার চান্স আসলে অনেক কম, লিখিততে এই ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে 4 নাম্বার ম্যাথ পারা যাবে কিনা একটু দেখেন, খুবই ইম্পর্টেন্ট। যদি 4 নাম্বার ক্লিয়ার হয় তাহলে আমরা চলে যাব তার পরের ম্যাথটায়। 4 নাম্বার ম্যাথটা ম্যাক্সিমাম টাইমে আপনি একটু ফোকাস দিবেন লিখিত পরীক্ষার জন্য, তবে মাঝে মাঝে এমসিকিউ পরীক্ষায়ও চলে আসতে পারে। চলেন আমরা চলে যাই পরের অঙ্কে। কেউ না বুঝলে অবশ্যই জানাবেন, আর বুঝলে তো ফাইন, চমৎকার। আমরা 5 নাম্বার ম্যাথের কাছে চলে যাই। ওকে, শাহিনের কাছে ক্লিয়ার হয়েছে, ধন্যবাদ শাহিনকে ফিডব্যাক জানানোর জন্য। আমরা চলে যাব 5 নাম্বার ম্যাথের কাছে। 5 নাম্বার ম্যাথ আমাদেরকে বলতেছে এ এন্ড বি স্টার্টেড আ বিজনেস। এ এবং বি ব্যবসা শুরু করেছে উইথ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন দ্য রেশিও 12:11। তাহলে শুরুতে তাদের ইনভেস্টমেন্টের রেশিও ছিল 12:11। এই রেশিওতে তারা ইনভেস্টমেন্ট করছে। তার মানে এ যদি 12 টাকা ইনভেস্ট করে, বি ইনভেস্ট করছে 11 টাকা। এ যদি 12 কোটি টাকা ইনভেস্ট করে, বি ইনভেস্ট করছে 11 কোটি টাকা। কয় টাকা আমি জানি না, বাট অনুপাতটা হচ্ছে 12:11। এরপর বলতেছে দেয়ার অ্যানুয়াল প্রফিট ওয়্যার ইন দ্য রেশিও 4:1। তাহলে তাদের ইনভেস্টমেন্ট ছিল 12:11 অনুপাতে, আর তাদের প্রফিট শেয়ারিং রেশিওটা ছিল 4:1 অনুপাতে। তার মানে তাদের ইনভেস্টমেন্ট রেশিও আমি জানি, প্রফিট শেয়ারিং রেশিও আমি জানি। এখন কোশ্চেন হচ্ছে
ইফ যদি এ ইনভেস্টেড দ্য মানি, এ যদি টাকাটা ইনভেস্ট করে ফর 11 মান্থস, এ যদি টাকাটা 11 মান্থের জন্য ইনভেস্ট করে, বি ইনভেস্ট দ্য মানি ফর, তার মানে এ যদি 11 মাসের জন্য ইনভেস্ট করে, বি তাহলে কত মাসের জন্য ইনভেস্টটা করছে, বি এর ইনভেস্টমেন্টের সময়টা কত জানতে যাচ্ছে। এই হচ্ছে আমাদের কোশ্চেনের ডেটা। তাহলে কোশ্চেন আমাকে বলে দিচ্ছে এ আর বি তাদের ইনভেস্টমেন্টের রেশিও 12:11, তাদের প্রফিট শেয়ারিং হচ্ছে 4:1। এখন প্রশ্ন হচ্ছে এর ইনভেস্টমেন্টের সময় যদি 11 মাস হয়, তাহলে বি এর ইনভেস্টমেন্টের সময়টা কত, এটা বের করতে হবে। ফাইন, এখন আমরা তো জানি প্রফিট শেয়ারিং রেশিওটা কত, তারপরেও আমি ইনভেস্টমেন্টের রেশিও আর সময় ধরে নিয়ে দেখি আমি ক্যালকুলেশন করলে প্রফিট শেয়ারিং রেশিওটা কেমন হয়। আমি যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা কি দেখব, আমরা দেখব এর ইনভেস্টমেন্ট 12 হলে বি এর ইনভেস্টমেন্ট হচ্ছে 11, তাহলে এই 12 এবং 11 প্রতিফলন থাকতে হবে প্রফিট শেয়ারিং রেশিওর ক্ষেত্রে। আবার এর ইনভেস্টমেন্টের সময় হচ্ছে 11 মাস, তাহলে এ যে প্রফিটটা পাবে সেখানে এই 11 প্রতিফলন থাকবে। বি এর ইনভেস্টমেন্টের সময়টা ওরা জানতে চাচ্ছে, আমি জানি না বি এর ইনভেস্টমেন্টের সময়টা কত, তাই আমি ধরে নিলাম বি এর ইনভেস্টমেন্টের সময়টা হচ্ছে এক্স। তাহলে এর ইনভেস্টমেন্ট এবং সময়, বি এর ইনভেস্টমেন্ট এবং সময়, এই পুরাটার প্রতিফলন ঘটবে প্রফিট শেয়ারিং এ। এটাই আমাদের প্রফিট শেয়ারিং রেশিও। এখন আমি বের করছি প্রফিট শেয়ারিং রেশিওটা এরকম, আর কোশ্চেন আমাকে বলে দিছে প্রফিট শেয়ারিং রেশিও 4:1। তাহলে আমার বের করা প্রফিট শেয়ারিং রেশিও এবং ওদের দিয়ে দেওয়া প্রফিট শেয়ারিং রেশিও, তাহলে আমার নির্ণয় করা প্রফিট শেয়ারিং রেশিও এবং স্যারের দিয়ে দেওয়া প্রফিট শেয়ারিং রেশিও, সেই ব্যাপারটা আসলে সমান সমান হবে। এখন আমি জাস্ট ক্যালকুলেশন করে এক্স এর মানটা নিয়ে আসবো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 12 × 11 ডিভাইডেড বাই ইকুয়াল 4/1। তাহলে এখান থেকে 11 কাটা, তাহলে আমরা পাচ্ছি 4x ইকুয়াল 12। তার মানে এক্স ইকুয়াল পাচ্ছি 3, 3 × 4 = 12। তাহলে বি আসলে ইনভেস্ট করছে 3 মাসের জন্য, বি এর ইনভেস্টমেন্টের সময়টা ছিল 3 মাস। দেখেন আমরা 4 নাম্বার কোশ্চেনটা পারবো কিনা, 5 নাম্বার কোশ্চেনটা। আচ্ছা, অলওয়েজ প্রফিট শেয়ারিং রেশিও কি নিজের ধরে করতে হবে না? অলওয়েজ করতে হবে না, কোশ্চেন দেখে আমাদের ডিসাইড করতে হবে যে আমরা আসলে কোন স্টাইলে আগাবো, এটা কোশ্চেনের উপরে ডিপেন্ড করবে। চলুন আমরা চলে যাই পরের কোশ্চেনে। তাহলে আশা করি আপনারা 5 নাম্বার পারবেন। তো যদি আমরা 5 নাম্বার পারি তাহলে আমরা চলে যাব পরের কোশ্চেন 6 নাম্বারে। ছয় নাম্বার কোশ্চেনটা আমাদেরকে কি বলে দেখি চলেন। ইন আ পার্টনারশিপ, মানে কোন একটা পার্টনারশিপের বিজনেসে, এ ইনভেস্ট 1/6 অফ দ্য ক্যাপিটাল। টোটাল যা ক্যাপিটাল আছে ব্যবসায় তার 6/1 ইনভেস্ট করছে এ ফর 1/6 অফ দ্য টাইম। এ ইনভেস্ট করছে টোটাল ক্যাপিটালের 6/1 এবং
টোটাল যেই সময় ব্যবসাটা চলছে সেই ব্যবসার সময়ের 6/1 সময় এর ক্যাপিটালটা ব্যবসাতে ছিল। তাহলে আমি যদি একটু লিখে রাখি, ক্যাপিটাল আর টাইম, জাস্ট আমরা এটা মনে রাখার জন্য লিখতেছি, পরীক্ষার সময় তো আমরা এগুলো লিখবো না। এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টোটাল ক্যাপিটাল যা, ক্যাপিটালের 6/1 হচ্ছে এর, এবং টোটাল যে সময় ব্যবসাটা চলছে সেই ব্যবসার সময়টার 6/1 সময় এর ক্যাপিটালটা ছিল। বি ইনভেস্ট 1/3 অফ দ্য ক্যাপিটাল, তাহলে বি টোটাল ক্যাপিটালের 1/3 বি ইনভেস্ট করছে ফর 1/3 অফ দ্য টাইম। তাহলে যত সময় ব্যবসা চলছে সেই পুরা সময় বি এর ক্যাপিটাল ছিল না, বি ক্যাপিটালটা মার্কেটে রাখছে, ব্যবসাতে রাখছে, টোটাল ব্যবসা যত সময় চলছে তার 3/1 সময় ব্যবসা সে রাখছে। তারপর বলতেছে আমাদেরকে সি দি রেস্ট অফ দ্য ক্যাপিটাল, তাহলে টোটাল যে ক্যাপিটাল তার 6/1 এর, 3/1 বি এর, আর বাকি যতটুকু ক্যাপিটাল আছে বাকি পুরা ক্যাপিটালটা সি এর ফর হোল টাইম। হোল টাইম পুরা সময় জুড়ে সি ব্যবসাটা করে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আউট অফ আ প্রফিট 4600, 4600 টাকা প্রফিটের মাঝে বি আসলে কত টাকা পাবে? এই হইল কোয়েশ্চেন, বি কত টাকা প্রফিট আসলে পাবে। তো কত টাকা টোটাল ইনভেস্টমেন্ট আমি তো আর জানি না, আমাকে তাহলে ধরতে হবে যে ইনভেস্টমেন্টের কি অবস্থা। টোটাল যা ইনভেস্টমেন্ট আছে আমি এইটুকু বুঝতেছি, টোটাল ইনভেস্টমেন্টটাকে 6 ভাগ করলে সেই 6/1 হবে এর ইনভেস্টমেন্ট। টোটাল ইনভেস্টমেন্টটাকে 3 ভাগ যদি করি তার 3/1 হবে বি এর ইনভেস্টমেন্ট। তার মানে অঙ্ক করতে গিয়ে আমার টোটাল যে ইনভেস্টমেন্ট আছে তাকে 6 ভাগ করতে হবে, আবার টোটাল ইনভেস্টমেন্টটাকে 3 ভাগও করতে হবে। তাহলে এই 6 ভাগও যেহেতু করব, 3 ভাগও যেহেতু করব, তাহলে টোটাল ইনভেস্টমেন্ট এটাকে আমি 6 আর 3 এর লসাগু 6x ধরে নিলাম। তাহলে 6x কে 6 ভাগ করতেও সমস্যা হবে না, 3 ভাগ করতেও সমস্যা হবে না। টোটাল টাইমের ক্ষেত্রে ব্যাপারটা তাই, টোটাল টাইম সেটাকে একবার 6 ভাগ করতে হবে, একবার 3 ভাগ করতে হবে। তাহলে টোটাল টাইমটাকে আমরা 6y ধরে নিলাম। তার মানে 6x পরিমাণ ইনভেস্টমেন্ট টোটাল আছে এবং 6y টাইম ধরে ব্যবসাটা চলছে, 6y টাইম ধরে ব্যবসাটা চলছে, এটা আমি ধরে নিলাম। ভালো কথা। এখন চলেন দেখি অবস্থাটা কি। আমার টোটাল ইনভেস্টমেন্ট যদি 6x হয় তার 6/1 6x এর 6/1 ইনভেস্ট করছে আসলে এ, তাহলে এর ইনভেস্টমেন্ট আসলে কত? এর ইনভেস্টমেন্ট আসলে x টাকা। আমার টোটাল টাইম যদি 6y হয়, এই 6y এর 6/1 সময় ধরে ইনভেস্ট করছে আসলে এ, তার মানে তার ইনভেস্টমেন্টটা ছিল আসলে y পরিমাণ সময়। আবার যদি বি এর কাছে আসি, আমার টোটাল ইনভেস্টমেন্ট 6x, তার 3/1 হচ্ছে বি এর, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2x হচ্ছে বি এর ইনভেস্টমেন্ট। আর পুরা সময় তো 6y, সেই 6y সময়ের 3/1 সময় ধরে বি ব্যবসাটা করে গেছে, তাহলে 2y হচ্ছে বি এর ব্যবসার সময়। আর বাকি সবটুকু সি এর। টোটাল তো 6x টাকা ছিল ইনভেস্টমেন্ট, সেখান থেকে x টাকা ছিল এর ইনভেস্টমেন্ট, 2x টাকা ছিল বি এর ইনভেস্টমেন্ট। তাহলে 6x থেকে যদি আমি x আর 2x বাদ দেই পাবো 3x। এই 3x টাকা হচ্ছে সি এর ক্যাপিটাল। আর পুরা সময় জুড়ে সি ব্যবসা করছে, তার মানে পুরা 6y সময় জুড়েই সি ব্যবসাটা করে গেছে। এখন আমার দরকার
এখন আমার দরকার তাদের প্রফিট শেয়ারিং রেশিওটা কত বের করা। চলুন বের করি। প্রফিট শেয়ারিং রেশিও কি অবস্থা? প্রফিট শেয়ারিং রেশিও দুইটা ব্যাপারে রিফ্লেকশন থাকবে। ইনভেস্টমেন্ট রিফ্লেক্টেড হবে প্রফিট শেয়ারিং এর ক্ষেত্রে, এবং সময় রিফ্লেক্টেড হবে প্রফিট শেয়ারিং এর ক্ষেত্রে। তাহলে প্রথমে ইনভেস্টমেন্টের ব্যাপারটা দেখি কি অবস্থা। এর ইনভেস্টমেন্ট হচ্ছে এক্স টাকা, বি এর ইনভেস্টমেন্ট হচ্ছে 2x টাকা, সি এর ইনভেস্টমেন্ট হচ্ছে 3x টাকা। ইনভেস্টমেন্টের রিফ্লেকশন অনুযায়ী প্রফিট শেয়ারিং হবে। সেকেন্ড ব্যাপার হচ্ছে সময়ের উপরেও প্রফিট শেয়ারিং এর রিফ্লেকশন হবে। তাহলে এ ইনভেস্ট করছে ওয়াই সময় জুড়ে, বি ইনভেস্ট করছে 2y সময় জুড়ে, আর সি ইনভেস্ট করছে পুরা 6y সময় জুড়ে। এই হচ্ছে আমাদের তাদের প্রফিট শেয়ারিং রেশিও। তাহলে এবার হিসাব নিকাশ করলে আমরা পাচ্ছি 1:4:18। এই হচ্ছে তাদের প্রফিট শেয়ারিং রেশিও। সবাইকে আমরা XY দিয়ে ভাগ দিয়ে দিলাম, আমাদের আনসার বের হয়ে গেল। এইবার আমরা দেখতে চাই যে টোটাল যে 4600 টাকা প্রফিট হয়েছে সেখানে বি এর শেয়ারটা কত। তাহলে আমরা এখান থেকে পাবো 20 শেয়ার। বি এর শেয়ার টোটাল 4600 টাকা প্রফিট। এই 4600 টাকাকে আমরা কয় ভাগ করব? 18 আর 4 22 আর 1 23। 4600 টাকাকে 23 ভাগ করব। এই 23 ভাগের মধ্যে 4টা ভাগ পাবে আসলে বি। তাহলে এখান থেকে এবার ক্যালকুলেশন করলে আমরা বি এর অংশটা পেয়ে যাব। বি এর অংশ 23 একে 23, 23 দুগুণা 46, দুইটা শূন্য, 4 দুগুণা 8, 00। তাহলে 800 টাকা হচ্ছে এই পুরা প্রফিটে শেয়ার। 800 টাকা সে পাবে। তার মানে আমরা সঠিক আনসার পাচ্ছি 6 ডি। এটা হচ্ছে আমাদের রাইট আনসার। দেখেন আমরা পারবো কিনা। 6 নাম্বার, যদি মোটামুটি 6 নাম্বার ম্যাথটা বুঝতে পারেন তাহলে কিন্তু আশা করি প্রফিট, পার্টনারশিপ এন্ড প্রফিট এই ব্যাপারটা মোটামুটি পারবেন। ছয় নাম্বার পারা যাবে কিনা দেখেন। ওকে, তাহলে হোপফুলি মোটামুটি পারা যাচ্ছে। চলেন দেখি 7 নাম্বার ম্যাথ আমাদেরকে কি প্রবলেম দেয়। আচ্ছা, তাহলে 7 নাম্বার ম্যাথ এটা হচ্ছে আমাদের লসাগু গসাগু বা এলসিএফ এবং এইচসিএফ এই ব্যাপারটা নিয়ে বলতেছে। আচ্ছা, রনি আহমেদ বলছেন সি এরটা একটু বোঝান। ওকে, তার মানে আগের ম্যাথটা নিয়ে বলতেছেন, ফাইন। চলেন দেখি সি এর ব্যাপারটা কি বলছে। সি এর ব্যাপার যদি আমরা একটু কোশ্চেনের দিকে তাকাই, সি আমাকে কি বলছে? সি দা রেস্ট অফ দা ক্যাপিটাল। তার মানে এ আর বি তারা যেই পরিমাণ ইনভেস্টমেন্টটা করছে, সি বাকি ইনভেস্টমেন্টটা করছে ফর হোল টাইম। সি পুরা সময় ব্যবসাতে ছিল এবং সি পুরা সময় ব্যবসাতে থাকার কারণে পুরা সময়টাই সে ইনভেস্টমেন্টটা রেখে দিছে। সেকেন্ড ব্যাপার হচ্ছে সে এর ক্যাপিটাল এবং বি এর ক্যাপিটাল বাদ দিলে, এর মূলধন এবং বির মূলধন বাদ দিলে বাকি যেই পরিমাণ অংশ থাকে সেই বাকি অংশ পুরাটা সি এর। এখন আমরা ধরে নিছি যে এই হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 6x। এই 6x থেকে এর ইনভেস্টমেন্ট x, বি এর ইনভেস্টমেন্ট 2x। তার মানে এ আর বি দুইজন মিলে ইনভেস্ট করছে হচ্ছে 3x, এ এর x, বি এর 2x, টোটালটা হচ্ছে 3x। বাকি যা আছে টোটাল তো আমার ইনভেস্টমেন্ট 6x, 6x থেকে 3x যদি বাদ দেই তাহলে সি এর ইনভেস্টমেন্টটা হচ্ছে 3x এবং টোটাল সময় তো 6y। সি পুরা 6y সময় জুড়েই ইনভেস্টমেন্টটা রেখে দিছে। তাহলে দেখেন সি এর
ইনভেস্টমেন্ট পুরা সময়, হোল টাইম, পুরা সময় জুড়ে তার ইনভেস্টমেন্ট ছিল, তার মানে পুরা 6y জুড়ে সির ইনভেস্টমেন্ট ছিল। এখন আমি যখন প্রফিট শেয়ারিং বের করতে গেছি, তখন দেখেন সি এর জন্য সি এর ইনভেস্টমেন্ট হচ্ছে 3x, প্রফিট শেয়ারিং এ এই প্রতিফলনটা থাকবে। আবার সি এর ইনভেস্টমেন্টের টাইম হলো 6y, প্রফিট শেয়ারিং এর সময় 6y এর প্রতিফলন বা রিফ্লেকশনও থাকবে। এটা নিয়ে মূলত তৈরি হয়েছে সি এর প্রফিট শেয়ারিং এর অংশটা। দেখেন ক্লিয়ার কিনা? তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন কিনা। দেখেন রনি আহমেদ, ব্যাপারটা ক্লিয়ার কিনা? আর এমসিকিউ হিসাবেই ব্যাপারটা আসলে আসবে, এবং এমসিকিউ আকারে আসলে আমরা ম্যাথটা এইভাবেই আসলে করব, কিন্তু এইভাবে লিখবো না। এইভাবে ম্যাথটা করব, এইভাবে লিখবো না। এমসিকিউ আকারেই আসবে, আমরা এইভাবেই ম্যাথটা করব, কিন্তু এইভাবে লিখবো না। আমরা ভালো মতো যখন বুঝবো, ভালো মতো আমরা যখন কাজ করব, তখন এই আমি যত জিনিস লিখছি তার 95% ব্যাপার আপনার ব্রেইনে করতে হবে, আর 5% ব্যাপার আপনাকে লিখতে হবে। আপনি সংখ্যাগুলো দেখেই আপনি বুঝে যাবেন, যখন আপনি এক্সপার্ট হবেন তখন আপনি বুঝে যাবেন যে আমার টোটাল ইনভেস্টমেন্ট আমরা 6x ধরবো, 6x এর 1/6 সেটা x হবে। তাহলে এই যে 6x এর আমি মনে মনেই ধরবো যে আমার টোটাল ইনভেস্টমেন্ট 6x, সেই 6x এর 1/6 হচ্ছে এর ইনভেস্টমেন্ট। 6x এর 1/6 মানে x হচ্ছে এর ইনভেস্টমেন্ট। টোটাল সময় যদি 6y হয়, 6y এর 1/6 হচ্ছে y, সেটা হচ্ছে এর ইনভেস্টমেন্টের টাইম। আমি এই ব্যাপারটা বোঝানোর জন্য লিখছি। শর্টকাট কি? মনের ভেতরে শর্টকাট, দক্ষতার উপরে শর্টকাট। তাহলে শর্টকাট ডিপেন্ড করে মন এবং দক্ষতার উপরে। এই যে শর্টকাট হয়ে গেল, আমি এক্সাম হলে তো আর এই জিনিস লিখবো না, বোঝানোর জন্য লিখছি। আমি এক্সাম হলে কোয়েশ্চেনটা দেখে মনের ভেতরেই নিয়ে আসবো, টোটাল আমার ইনভেস্টমেন্ট 6x, তার 1/6 কোয়েশ্চেন পড়ার সময় মনের ভেতরে চলে আসবে। তার 6x এর x হচ্ছে এর ইনভেস্টমেন্ট, 6x এর 1/3 মানে 2x সেটা হচ্ছে বি এর ইনভেস্টমেন্ট। তাহলে x যদি এর হয়, তারপরে হচ্ছে 2x যদি বি এর হয়, বাকি 3x সেটা সি এর ইনভেস্টমেন্ট। তাহলে দেখেন আমার এই অঙ্কের এই x, 2x এবং 3x এইটুকু দেখেন মনের ভেতরে শর্টকাট হয়ে গেছে। সময়ের ব্যাপারটাও 1/6 টাইম, 6y টাইম হইলে তার 1/6 হলো y, মনের ভেতরেই চলে আসছে যে y হচ্ছে ইনভেস্টমেন্ট টাইম ফর এ, 2y হচ্ছে ইনভেস্টমেন্ট টাইম ফর বি, আর হোল টাইম 6y এটা হচ্ছে ইনভেস্টমেন্ট টাইম অফ সি। আমি ম্যাথটা করার সময়, পরীক্ষার সময় করার সময় আমি শুধু এই লাইনটা লিখবো, এরপর আমি আনসারটা বের করব। দেখেন রনি আহমেদ, আমার লেখা বড় হলেও বড়টা পুরো ব্যাপার বোঝানোর জন্য, বাট এক্সাম হলে তো আপনি প্রিপারেশন নিয়ে প্র্যাকটিস করে এক্সাম হলে আপনি যাবেন, তখন আপনি এই পুরো জিনিস লিখবেন না, পুরো জিনিসটা মনের ভেতরেই চলে আসবে। রনি আহমেদের কাছে ক্লিয়ার কিনা জানাবেন। আমরা চলে যাব পরের ম্যাথে। তো আমরা যেই ব্যাপারটা আমরা দেখলাম পার্টনারশিপের, আশা করি আমার কথা যদি বুঝে থাকেন, পার্টনারশিপ থেকে যেই ম্যাথই দেখ না কেন মোটামুটি আপনি যে কোনো ম্যাথই আসলে পারবেন পার্টনারশিপ থেকে। এখন আমরা চলে যাব লসাগু এবং গসাগুর ক্ষেত্রে, অর্থাৎ এলসিএম এবং এইচসিএফ এর ক্ষেত্রে। এখন প্রথম ব্যাপার হচ্ছে আমরা এলসিএম এর ম্যাথ, এইচসিএফ এর ম্যাথ আমরা কি করে আসলে বুঝবো, দেখে কোশ্চেন দেখে আমরা কি করে বুঝবো ম্যাথটা এলসিএম এর না ম্যাথটা এইচসিএফ এর, এইটা হলো ব্যাপার। তো ম্যাথটা এলসিএম বা লসাগুর যদি হয়, এলসিএম বা লসাগুর যদি হয়, সেই ক্ষেত্রে দেখবেন আমাকে বের করতে বলবে একটা ক্ষুদ্রতম সংখ্যা, আমাকে বের করতে বলবে একটা ক্ষুদ্রতম সংখ্যা। সবচেয়ে ছোট সংখ্যাটা তুমি বের করো, এরকম কথা আমাকে ম্যাথে বলবে। এবং সবচেয়ে ছোট যেই সংখ্যাটা আমাকে বের করতে বলবে সেই সংখ্যাটা হবে একটা ভাজ্য।
তার মানে সেই সংখ্যাটাকে আমি অনেকগুলো ছোট ছোট পার্টে ভাগ করব। আমাকে বলবে সবচেয়ে ছোট সংখ্যা ভাইয়া তুমি বের করো, এবং সেই সংখ্যাটা হবে একটা ভাজ্য। তার মানে সেই সংখ্যাটাকে আমি ছোট ছোট পার্টে ভাগ করব। ওকে, এটা দেখে বুঝবো অঙ্কটা হচ্ছে একটা লসাগুর অঙ্ক বা এলসিএম এর অঙ্ক। আর এইচসিএফ বা গসাগুর অঙ্ক কি করে বুঝবো অঙ্কটা গসাগুর অঙ্ক? এই ম্যাথে আমাকে বলবে যে তুমি একটা বড় সংখ্যা বের করো, বৃহত্তম সংখ্যা বের করো, সবচেয়ে বড় সংখ্যাটা বের করো, এবং সবচেয়ে বড় যে সংখ্যাটা আমি বের করব সেই সবচেয়ে বড় সংখ্যাটা একটা ভাজক। সবচেয়ে বড় সংখ্যাটা একটা ভাজক। তার মানে সেই সংখ্যাটা ভাগ হবে না, সেই সংখ্যাটা অন্য সংখ্যাকে ভাগ করবে। তার মানে সবচেয়ে বড় সংখ্যা যে কিনা ভাজক, যে অন্যদেরকে ভাগ করে, সেটা বের করার কথা বললে আমরা বুঝবো অঙ্কটা হচ্ছে গসাগুর অঙ্ক। এবার চলেন, আমাদের কনসেপ্ট, বেসিক কনসেপ্ট হয়ে গেছে, এবার আমরা ম্যাথ করতে চাই। তাহলে 7 নম্বর ম্যাথ আমাদের কি বলতেছে? ফাইন্ড, নির্ণয় করেন, দ্য স্মলেস্ট নাম্বার, সবচেয়ে ছোট সংখ্যাটা বের করেন। তাহলে অঙ্কটা লসাগু হওয়ার যে প্রথম শর্ত সেটা ফুলফিল হচ্ছে, ও আমাকে সবচেয়ে ছোট সংখ্যাটা বের করতে বলছে। কিসের ছোট সংখ্যা? অফ অরেঞ্জেস, কমলার সবচেয়ে ছোট সংখ্যাটা বের করতে হবে। দ্যাট ক্যান বি ডিস্ট্রিবিউটেড, যেই সংখ্যাটাকে আমরা ভাগ করতে পারবো, যেই সংখ্যাটাকে আমরা বিতরণ করতে পারবো বা ভাগ করতে পারবো কমপ্লিটলি অ্যামাং 4, 6, 10 and 18 চিলড্রেন। তাহলে এমন একটা কমলার সংখ্যা বের করতে হবে যে কমলার সংখ্যাটা সবচেয়ে ছোট, এবং সেই কমলার সংখ্যাটাকে আমি 6 ভাগও করতে পারবো, 4 ভাগও করতে পারবো, 10 ভাগও করতে পারবো, 18 ভাগও করতে পারবো। তার মানে অনেকগুলো ছোট ছোট পার্টে আমি ভাগ করতে পারবো। তাহলে আমার সংখ্যাটা ভাজ্য, ওকে আমি 4, 6, 10 এবং 18 নামের ভাজক দিয়ে ভাগ করতে পারবো। এরা হলো ভাজক, আর আমার নির্ণেয় সংখ্যাটা হচ্ছে ভাজ্য। তার মানে অঙ্কটা লসাগু। আসেন লসাগুটা করে দেই। 4, 6, 10, 18, এই হচ্ছে আমার 4টা সংখ্যা। এদের লসাগু যদি বের করি, 2 দিয়ে সবাইকে ভাগ দিতে পারবো। তাহলে 2, 3, 5, 9। এরপর এখানে 4টা সংখ্যা আছে, অন্তত 2টা সংখ্যাকে ভাগ করা যায় এমন সংখ্যা খুঁজবো। অন্তত 2 জনকে ভাগ করা যায় 3 দিয়ে, তাহলে থেকে যাবে 2, 1, 5, 3। ওকে, এখন অন্তত 2 জনকে ভাগ করা যায় এমন কেউ নাই, তাহলে আমার এলসিএম হবে এদের গুণফল। 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 5 12 60, 3 7 180। তাহলে 180 হচ্ছে সবচেয়ে কম সংখ্যক কমলা, যাকে আমরা 4 জনের মাঝেও ভাগ করতে পারবো, মানে 4 দিয়ে বিভাজ্য, যাকে আমি 6 দিয়েও ভাগ করতে পারবো, 10 দিয়েও ভাগ করতে পারবো, 18 দিয়েও ভাগ করতে পারবো। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি। আশা করি 7 নম্বর ক্লিয়ার। খুবই সহজ অঙ্ক, বাট আমার টার্গেট ছিল বেসিক কনসেপ্ট আপনাকে ধরায় দেয়া, সেটা ছিল মূল টার্গেট। চলেন দেখি পরের ম্যাথ আমাদের কি বলে। 8 নম্বর ম্যাথ আমাদেরকে বলছে, এটা আশা করি সবাই আমরা কয়েক সেকেন্ডে বেড়ে যাব। ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ পেন্সিল, সবচেয়ে কম সংখ্যক পেন্সিলের সংখ্যা বের করেন। দ্যাট ক্যান বি ডিস্ট্রিবিউটেড, যেটা ভাগ করে দেওয়া যায় ইকুয়ালি, সমান ভাগে ভাগ করে দেওয়া যায়। তার মানে সংখ্যাটা ভাজ্য অ্যামাং 12 and 20 পিপল। তাহলে সবচেয়ে কম সংখ্যক পেন্সিলের সংখ্যা বের করতে হবে, যেই পেন্সিলটাকে ভাগ করতে পারবো। তার মানে পেন্সিলটা হচ্ছে একটা ভাজ্য, তাকে ভাগ করতে পারবো 12 দিয়ে এবং 18 দিয়ে। আনসারটা দেখি আমাকে ইমিডিয়েটলি কে বলতে পারে, ইমিডিয়েটলি কে বলতে পারে? আচ্ছা, আমরা পেয়েছি রাধিকার কাছ থেকে আনসার। ওকে, রাইট আনসার। আচ্ছা, আমরা হৃদয়ের কাছ থেকে একটা অঙ্ক পাইছি, সেটা হচ্ছে
এ ট্রেডার বট 2 হর্স ফর 19,500 টাকা। আচ্ছা, তাহলে একজন ব্যক্তি সে 19,500 টাকা দিয়ে 2টা হর্স কিনছে। ভালো কথা, হ্যাঁ তো চলে যাচ্ছে, দেখি 19,500 টাকা দিয়ে একটা হর্স কিনছে, 2টা হর্স কিনছে। এখন হি সোল্ড ওয়ান at 20% লস এন্ড দ্য আদার at 15% প্রফিট। তাহলে হর্স 2টা কিনছে, একটা কিনছে 20% লসে, একটা বিক্রি করছে 20% লসে, আরেকটা বিক্রি করছে 15% প্রফিটে। ইফ দ্য সেলিং প্রাইস অফ ইচ হর্স ইজ সেম দেন দেয়ার কস্ট প্রাইস আর রেসপেক্টিভলি। ওকে, তাহলে সে 2টা হর্স কিনছে 19,500 টাকা দিয়ে, এটা হচ্ছে তার কস্ট প্রাইস, 19,500 টাকা দিয়ে কিনছে। এবং কয়টা হর্স কিনছে? 2টা হর্স কিনছে, 2টা ঘোড়া কিনছে। কেনার পরে সে হর্স গুলা বিক্রি করে দিবে। কোনটা কয় টাকা দিয়ে কিনছে আমি জানি না, এটার সমন্বিত দাম হচ্ছে 19,500 টাকা। এরপরে প্রথমটা সে বিক্রি করছে 20%, প্রথমটা বিক্রি করছে সে 20% লসে, আর দ্বিতীয়টা সে বিক্রি করছে 15% প্রফিটে। এরপর বলছে সেলিং প্রাইস 2টার সেম। এই যে 20% লসে বিক্রি করছে এবং 15% লাভে বিক্রি করছে, এতে বিক্রয় মূল্য সেম। এখন বাইর করতে হবে তাদের কস্ট প্রাইস কত। আমাদের প্রত্যেকের কস্ট প্রাইস কত, 2টা মিলায় তো কস্ট প্রাইস 19,500, প্রত্যেকের কস্টিং কত এটা বাইর করতে হবে। চলেন দেখি প্রত্যেকের কস্টিং কত হবে। কোশ্চেন উঠানো হয়ে গেছে, আপনার কমেন্টও এখন দেখা যাবে। ওকে, আচ্ছা সবাই 60 আনসার দিচ্ছেন, উত্তর ঠিক ছিল। এখন এই কোশ্চেনের আনসার আমরা যারা পারবো তারা দিয়ে দিব। আমরা একটা অঙ্ক পাইছি এক ভাইয়ের কাছ থেকে, আমরা সেটা একটু সলভ করে ফেলি ইন দ্য মিন টাইম। তাহলে প্রথম হর্স যেটা কিনা আমরা 20% লসে বিক্রি করছি, সেটার দাম মনে করেন X টাকা। তাহলে 2টার তো একসাথে কস্টিং ছিল 19,500, তাহলে প্রথম যেটা আমরা বিক্রি করছি 20% লসে, সেটার কস্টিং ধরে নিলাম X। আর তাহলে দ্বিতীয়টার কস্টিং কেমন হবে? 2টা মিলে তো 19,500, প্রথমটা যদি X হয় দ্বিতীয়টা হয়ে যাবে বাকিটুকু 19,500 থেকে X বাদ, এটা হয়ে যাচ্ছে দ্বিতীয়টার কস্টিং। এটা প্রথমটার কস্টিং, এটা দ্বিতীয়টার কস্টিং, ক্রয় মূল্য। ওকে, প্রথমটার ক্রয় মূল্য যদি X টাকা হয়, তাহলে প্রথমটার বিক্রয় মূল্য কত হবে? যেহেতু 20% লস, তার মানে যেহেতু 20% লস, তার মানে হচ্ছে আমি যত টাকায় কিনছি সেখান থেকে 20% টাকা আমি আর ফেরত পাবো না। তার মানে যত টাকায় কিনছি ক্রয় মূল্যের 80% টাকা আমার ঘরে ঢুকবে, আর 20% টাকা হারায় যাবে, 20% টাকা লস হয়ে যাবে, 80% টাকা বিক্রয় মূল্য আকারে আমার ঘরে ঢুকবে। তাহলে X যদি ক্রয় মূল্য হয়, তাহলে তার বিক্রয় মূল্য হবে 80% অফ X, এটা হচ্ছে বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্য 19,500 মাইনাস X, এই যে 19,500 মাইনাস X, এই ক্ষেত্রে আমরা 15% লাভ করছি। তার মানে আমার ক্রয় মূল্য যা, বিক্রয় মূল্য হবে তার চেয়ে 15% বেশি। ক্রয় মূল্য যা, বিক্রয় মূল্য হবে তার চেয়ে 15% বেশি, মানে কি 15% লাভ, তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে 115%। তাহলে 19,500 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 115% অফ 19,500 মাইনাস X। 115% এর মধ্যে 100% মানে সম্পূর্ণ ক্রয় মূল্য, এটা তো আমার ঘরে আসবেই, এক্সট্রা আরো 15% টাকা আমার ঘরে লাভ আকারে আসবে। তাহলে 115% অফ 19,500 মাইনাস X, এটা হচ্ছে প্রথম হর্সের বিক্রয় মূল্য যেখানে 20% লস খাইছি, এটা হচ্ছে দ্বিতীয় হর্সের বিক্রয় মূল্য যেখানে 15% লাভ করছি। এবং এই দুটা বিক্রয় মূল্য অ্যাকর্ডিং টু কোশ্চেন সমান সমান। এবার আসেন একটু হিসাব নিকাশ করি। তাহলে এখানে 80% মানে 80X ডিভাইডেড বাই 100 ইকুয়াল 115% মানে 115/100,
500 মাইনাস এক্স। এবার হিসাব নিকাশ করতে গেলে আমরা এখান থেকে 100 100 কেটে দিলাম। তারপরে হচ্ছে আরো কাটা যায়, আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে এখান থেকে আমরা পাবো 5 16 80, এখান থেকে আমরা পাবো 23 5 115। এখন আমরা একটু হিসাব নিকাশ করে দেই, और এখান থেকে পাওয়া যাবে 16x ইকুয়াল 23 ইন্টু 19,500 মাইনাস এক্স। এরপর আমরা এখান থেকে লিখতে পারি 16x ইকুয়াল 23 ইন্টু 19,500 মাইনাস 23x। এরপর এখান থেকে আমরা ওই 23x কে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে 16x প্লাস 23x ইকুয়াল 23 ইন্টু 19,500। এবার এখান থেকে আমরা যদি যোগ দেই 6 আর 3 9, 2 আর 1 3, 39x ইকুয়াল 23 ইন্টু 19,500। তাহলে এখান থেকে আমরা পাবো x ইকুয়াল হচ্ছে 23 ইন্টু 19,500 ডিভাইডেড বাই 39। এখন আমাকে একটু কাটাকাটি করতে হবে। কাটাকাটি যদি করি তাহলে 3 13 39, আর কাটে যদি আমরা 13 দিয়ে যদি কাটি এখান থেকে পাবো 3, আর এখানে যদি আমরা কাটি তাহলে পাবো হচ্ছে 13 একে 13, হাতে থাকে হচ্ছে 6, 5 13 65, দুইটা শূন্য, 1500 আর 3 আরো কাটতে পারি, 3 একে 3, আর এখানে হচ্ছে 500। তাহলে 23 ইন্টু 500 এটা হচ্ছে আমার আনসার, এক্স এর ভ্যালু। তাহলে এখান থেকে আমি লিখতে পারি দুইটা শূন্য, 3 5 15 5, হাতে হচ্ছে 1, 5 দুগুণা 10 আর 1 11। তাহলে যেটাই আমরা লস খাইছি সেটার ক্রয় মূল্য ছিল 11,500 টাকা, আর যেটাই আমরা লাভ করছি 15%, বাকিটুকু ছিল সেটা, বাকিটুকু তাহলে কত? 19,500 মাইনাস 11,500। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 8,000 টাকা। তাহলে 8,000 টাকা হচ্ছে যেটাই আমরা লাভ করছি, আর যেটাই আমরা লস করছি সেটা হচ্ছে 11,500 টাকা। দেখেন ক্লিয়ার কিনা? দেখেন ক্লিয়ার কিনা হৃদয় মজুমদার? ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা চলে যাই পরের ম্যাথে। পরের ম্যাথটা বলছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার। সবচেয়ে বড় সংখ্যাটা বের করতে বলছে। তাহলে সবচেয়ে বড় সংখ্যা যেহেতু বের করতে বলছে, আমি আশা করতেই পারি এখানে একটা গসাগু হবে। কিন্তু সবচেয়ে বড় সংখ্যাটা নিজে যদি ভাজ্য হয় তাহলে তার গসাগু হবে না। সবচেয়ে বড় সংখ্যাটা হইতে হবে একটা ভাজক, মানে সে অন্যদের ভাগ করবে। তাহলে আমাকে বের করতে বলছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট ক্যান ডিভাইড, যেটা ভাগ করতে পারে, ইন্টু 84, 144 এবং 18 উইদাউট এনি রিমাইন্ডার। তাহলে সবচেয়ে বড় সংখ্যা বের করতে হবে যেটা 84, 144 এবং 18 এদের সবাইকে ভাগ করতে পারে, যেটা দ্যাট ডিভাইডস, যেটা ভাগ করতে পারে 84, 144 এবং 18 এদের সবাইকে ভাগ করতে পারে। ওকে, তাহলে সবচেয়ে বড় সংখ্যা এবং সে ভাজক, সে ওদেরকে ভাগ দেয়, তার মানে এটা গসাগু কনফার্ম। তাহলে চলেন গসাগু করি। 84, 144 আর 18 এদের গসাগুই আমার আনসার। এরা হচ্ছে ভাজ্য, আমার রেজাল্টটা ভাজক হবে। তাহলে আমি এখানে লসাগুর ক্ষেত্রে অন্তত দুইজনকে দিয়ে ভাগ দিলেই হয়, কিন্তু গসাগুর ক্ষেত্রে সবাইকে দিয়ে ভাগ দিতে হবে।
ভাগ দিলে আমরা এখান থেকে পাচ্ছি 42, এখান থেকে পাচ্ছি 72, এখান থেকে পাচ্ছি 9। এখন সবাইকে ভাগ দেওয়া যায় 3 দিয়ে, 3 দিয়ে যদি ভাগ দেই 14 পাচ্ছি, 24 পাচ্ছি, 3 পাচ্ছি। এখন এদের সবাইকে ভাগ দেওয়া যায়, গসাগুর ক্ষেত্রে সবাইকে ভাগ দেওয়াটা জরুরি। সবাইকে ভাগ দেওয়া যায় এমন কোন সংখ্যা আসলে নাই, যেহেতু এমন সংখ্যা নাই তাই আমার গসাগুটা হবে HCF হবে এই দুজনের গুণফল। এদের গুণফল কত? 3 দুগুণা 6। তার মানে 6ই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় ভাজক, যে কিনা 84কেও ভাগ দিতে পারে, 144কেও ভাগ করে ফেলতে পারে, 18কেও ভাগ করতে পারে। এই হচ্ছে আমাদের 9 নম্বরের আনসার। ওকে, আমরা আশা করি পারবো এটা। এরপর চলেন দেখি পরের ম্যাথ কি বলে। পরের ম্যাথটা কি বলে আমরা একটু দেখি, চলেন। পরের ম্যাথটা আমাদেরকে বলতেছে ফাইন্ড, বের করেন, দ্য স্মলেস্ট নাম্বার, সবচেয়ে ছোট সংখ্যাটা বের করতে বলছে। ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার, সবচেয়ে ছোট সংখ্যাটা বের করতে বলছে। হুইচ, যেটা কিনা হোয়েন ডিভাইডেড বাই 369, সবচেয়ে ছোট সংখ্যা যেটা কিনা 3, 6 এবং 9 দ্বারা বিভাজ্য। ডিভাইডেড বাই 3, 6 এবং 9, যারা কিনা 3, 6 এবং 9 দিয়ে ভাগ করা হয়, দ্য রিমাইন্ডার 2। তাহলে আমাকে সবচেয়ে ছোট সংখ্যা বের করতে হবে, যাকে 3 দিয়ে ভাগ দিলেও রিমাইন্ডার 2 হয়, যাকে 6 দিয়ে ভাগ দিলেও রিমাইন্ডার 2 হয়, যাকে 9 দিয়ে ভাগ দিলেও রিমাইন্ডার 2 হয়, এমন সবচেয়ে ছোট সংখ্যাটা বাইর করতে হবে। ওকে, এরপর আমাকে বলতেছে বাট দেয়ার ইজ নো রিমাইন্ডার হোয়েন ডিভাইডেড বাই 8। তাহলে আমাকে এমন সংখ্যা বাইর করতে হবে যাকে 3, 6 এবং 9 দিয়ে ভাগ দিলে, 3, 6 এবং 9 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে 2, আবার যাকে কিনা 8 দিয়ে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকে না। এই দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব? আমরা দুইটা কন্ডিশন ফুলফিল করার ট্রাই করব। প্রথম কন্ডিশন কি? প্রথম কন্ডিশন হচ্ছে স্মলেস্ট সংখ্যা। যদি আমরা 2 নাম্বার শর্ত এবং 3 নাম্বার শর্ত একাধিক জন মানে, তখন সবচেয়ে ছোট যে তাকে আমরা আনসার হিসাবে নিব। 2 নাম্বার শর্ত কি? এরা 3, 6 এবং 9 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে ভাগশেষ থাকবে, রিমাইন্ডার থাকবে 2। সেকেন্ড শর্ত। থার্ড শর্ত হচ্ছে আমি 8 দিয়ে যদি ভাগ দেই তাহলে রিমাইন্ডার থাকবে 0। এই সেকেন্ড এবং থার্ড শর্ত যারাই মানবে তাদের মধ্য থেকে সবচেয়ে ছোট যে তাকে আমি বাছাই করে নিব। এই হচ্ছে আমার অঙ্ক। ফাইন, চলেন দেখি। ফার্স্ট শর্ত তো একাধিক জন যদি 2 আর 3 পূরণ করে তাদের মধ্যে ছোটটা আমার আনসার। তাহলে ফার্স্টে সেকেন্ড শর্তটা ফুলফিল করার ট্রাই করি। সেকেন্ড শর্ত কি? 3, 6, 9 দিয়ে যদি ভাগ দেই ভাগশেষ থাকবে 2। তাহলে এই যে আমি দেখতে পাচ্ছি 111, কত 112, এই 112 যে আমার কাছে আছে, ভাগশেষ যদি 2 থাকে, এই ভাগশেষ 2 কে বাদ দিয়ে দেই, ভাগশেষ 2 বাদ দিয়ে দিলে সংখ্যাটা হয়ে যায় 110। 110 এই সংখ্যাটা নিশ্চয়ই 3, 6 এবং 9 দ্বারা বিভাজ্য হবে। 3, 6 এবং 9 দ্বারা বিভাজ্য হবে, কারণ এদেরকে দিয়ে ভাগ করলে ভাগশেষ তো 2 আসে, ভাগশেষ 2 কে ফেলে দিছি। তাহলে 110 3, 6 এবং 9 দ্বারা বিভাজ্য কিনা? বিভাজ্য হলে 2 নম্বর শর্তটা ফুলফিল হবে। এখন এই যে আপনি দেখতে পাচ্ছি 1, 1, 0, এটা 3 দ্বারা বিভাজ্য কিনা কি করে বুঝবো? 1 আর 1 আর 0, 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ককে যোগ দিলে যোগফল হয় 2। এই যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাই 3 দ্বারা বিভাজ্য। কিন্তু আমি দেখতে পাচ্ছি যোগফলটা 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এই বাটা প্রথম শর্ত মানে নাই। এটাকে 3 দিয়ে ভাগ দিলে রিমাইন্ডার 2 হবে না। চলেন দেখি সেকেন্ড অপশনটা। 152 থেকে 2 বাদ দিয়ে দিলে হয়ে যাবে 150।
এখন এই 150 এটা কি 3 দ্বারা বিভাজ্য? দেখি, 1 আর 5 6, 6 আর 0 6, তাহলে এদের যোগফল 6। 6 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, তার মানে পুরো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য কিনা কি করে বুঝবো? যেই সংখ্যা জোড় এবং 3 দ্বারা বিভাজ্য, এই দুটা শর্ত মানবে, সে অবশ্যই 6 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা জোড় আবার 3 দ্বারা বিভাজ্য, তার মানে সে 6 দ্বারাও বিভাজ্য। থার্ড অপশন হচ্ছে সে 9 দ্বারা বিভাজ্য কিনা। যার ডিজিট গুলার যোগফল বা অঙ্কগুলার যোগফল 6 দ্বারা বিভাজ্য, সে আসলে 9 দ্বারা বিভাজ্য, সে পুরা সংখ্যাই 9 দ্বারা বিভাজ্য। এই ডিজিট গুলার যোগফল কত? 6। 6 তো আর 9 দ্বারা বিভাজ্য না, তার মানে পুরা সংখ্যাই 9 দ্বারা বিভাজ্য না। তার মানে এই বেটাও শর্ত পূরণ করতেছে না। থার্ড শর্তে আমার যাওয়ার দরকারই নেই, সেকেন্ড শর্তই তো সে মানতেছে না। এর পরের চয়েস হচ্ছে 176। 3 6 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ তো 2 থাকবে, 2 আগেই বাদ দিয়ে দেই। তাহলে 174 এটা দেখি 3 6 9 দ্বারা বিভাজ্য কিনা। ভাগশেষের ঝামেলা সরাই ফেলছি। এখন এদের ডিজিট গুলোর যোগফল কত? 1 আর 7 8, 8 আর 4 12, 12 নিশ্চয়ই 3 দ্বারা বিভাজ্য। 12 3 দ্বারা বিভাজ্য। আবার দেখেন এই সংখ্যা 3 দ্বারাও বিভাজ্য, আবার জোড়ও, তার মানে বেটা 6 দ্বারাও বিভাজ্য। কিন্তু ডিজিট গুলোর যোগফল 12, 12 তো আর 9 দ্বারা বিভাজ্য না, তার মানে এই বেটাও সেকেন্ড কন্ডিশন ফুলফিল করে নাই। তাহলে চোখ বন্ধ করে আমার রাইট আনসার হচ্ছে ডি। বাকি আছে ডি। তারপর আমরা একটু চেক করে দেখি, পরীক্ষার সময় চেক করবো না, বৃত্ত ভরাট করে দিব। এখন তো আমরা পরীক্ষা না, আমরা এমনি করতেছি, একটু চেক করে দেখবো। তাহলে এখান থেকে যদি আমি 2 বাদ দেই, তাহলে হয়ে যাবে 126। এখন এই 126 এদের ডিজিট গুলোর যোগফল কত? 1 আর 2 3, 3 আর 6 9। ডিজিট গুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, রাইট। তার মানে পুরো সংখ্যাই 3 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা জোড় সংখ্যা এবং 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই বেটাও 6 দ্বারা বিভাজ্য। এদের ডিজিট গুলোর যোগফল 9, 9 তো 9 দ্বারা বিভাজ্য, তার মানে পুরা সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। তার মানে সেকেন্ড কন্ডিশন সে ফুলফিল করছে। থার্ড কন্ডিশন কি? এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। এখন এই যে 128, এটা 8 দ্বারা বিভাজ্য কিনা? 128 এটাকে আমরা যদি 8 দিয়ে ভাগ দেই, 8 একে 8, অবশিষ্ট কত? 4, 48, 6 8 48। হ্যাঁ, থার্ড শর্ত ফুলফিল করছে। আর থার্ড শর্ত ফুলফিল করছে। আর ফার্স্ট শর্ত, একাধিক জন যদি শর্তটা পূরণ করতো তখন স্মলেস্টটাকে খুঁজতাম, কিন্তু একজনই অপশন যে কিনা সবগুলো শর্ত ফুলফিল করছে। তাই আমাদের আনসার হচ্ছে এটা। আমাদের আনসার হচ্ছে ডি। আর যদি ই নাম্বার অপশনে, মনে করেন ই নাম্বার অপশনে আমাকে যদি অপশনে 56 দিত, 56 বা 58 দিত, 56 দিত, তাহলে দেখি শর্তগুলা মানে কিনা। ফার্স্ট শর্ত, 3 6 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 থাকে কিনা। এই যে 56, এখান থেকে 2 বাদ দিলে হবে 54। এখন 54 5 আর 4 এর যোগফল কত? 9, সে 3 দ্বারা বিভাজ্য। 54 একটা জোড় সংখ্যা, আবার 3 দ্বারা বিভাজ্য, তার মানে সে 6 দ্বারাও বিভাজ্য। আবার 54 সংখ্যাটা 9 দ্বারাও বিভাজ্য, 6 নং 54, তাহলে সেকেন্ড কন্ডিশন সে মানে। থার্ড কন্ডিশন কি? 8 দ্বারা বিভাজ্য, তার মানে 7 8 56, থার্ড কন্ডিশনও মানে। তাহলে দেখেন 2 নাম্বার আর 3 নাম্বার কন্ডিশন, অপশন ডিও মানে, অপশন ইও মানে। এখন আমি তাহলে কোনটাকে আনসার দিব? স্মলেস্ট। ফার্স্ট কন্ডিশন কি? স্মলেস্ট। দুইজনই সেকেন্ড থার্ড কন্ডিশন মানতেছে, তাহলে আমার বেস্ট চয়েস হচ্ছে এই সেকেন্ড থার্ড কন্ডিশন দুইজনই মানে, এদের মধ্যে যে সবচেয়ে ছোট সে হচ্ছে আমাদের ফার্স্ট চয়েস। তার মানে সেই ক্ষেত্রে আমাদের রাইট আনসার হবে অপশন ই। যদি এমন থাকে সেই ক্ষেত্রে আমাদের আনসার হবে অপশন ই। দেখেন 10 নাম্বার ক্লিয়ার কিনা। 10 নাম্বার আমরা অনেকের কাছ থেকে উত্তর পাইছি, বাট যদি আমাদের অপশনে এরকম ব্যবস্থা থাকে, হয়তোবা এ নাম্বার অপশনে 56 যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের স্মলেস্ট অপশনটা চুজ করে নিয়ে আসতে হবে। দেখেন ক্লিয়ার কিনা।
পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো আমরা ট্রাই করলাম আজকে পার্টনারশিপের কিছু ম্যাথ দেখতে, তারপর আমরা ট্রাই করলাম লসাগু গসাগু। বর্তমান সময় ইম্পর্টেন্ট, বর্তমান সময়ের প্রশ্নের প্রেক্ষাপটে লসাগু গসাগু ইম্পর্টেন্ট, তারও একটা ক্লিয়ার কনসেপ্ট বিল্ড আপ করতে। ম্যাথ ঘুরে আসলেও যদি কনসেপ্ট ভালো থাকে আপনি ম্যাথ মোটামুটি ভালোই পারবেন। তো দেখেন আপনারা আজকের ক্লাস বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্টে জানাতে পারেন, এবং নেক্সট ক্লাস আমরা কোন টপিকের উপর নিতে পারি সেটা সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু থাকে সেটাও জানাতে পারেন। আপনাদের সামনে 2টা বড় পরীক্ষা, আপনাদের কোনো কোশ্চেন থাকলে এই রিলেটেড আমাদেরকে জানাতে পারেন। এবং নেক্সট ক্লাস কোন টপিকের উপরে করতে আগ্রহী, আইসিটি বা ম্যাথ, এই 2টা সাবজেক্টের উপরই আপনাদের কোনো টপিকের রিকমেন্ডেশন থাকলে সেটা বলতে পারেন, সেটার উপরে ক্লাস নেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ক্লাস কেমন লাগছে এটা আমাকে একটু জানাতে পারেন। আপনাদের কমেন্ট আমাদের কাছে মহামূল্যবান। ভালো লাগলে সেটাও বলবেন, আমরা ইন্সপায়ার্ড হব। আর যেই পয়েন্টে আসলে আমাদের ডেভেলপ করার জায়গা আছে তার গঠনমূলক সমালোচনা করলে আমরা নিজেদের আরো বেশি ডেভেলপ করতে পারবো, আপনাদের জন্য আরো বেশি ইফেক্টিভ ক্লাস উপহার দিতে পারবো। তাহলে আপনাদের গঠনমূলক সমালোচনা সেটাও আশা করছি, এবং পাশাপাশি আপনাদের ভালো লাগা মন্দ লাগা সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন আশা করি। তাহলে আজকে এই পর্যন্তই। আর পাশাপাশি আমাদের কমেন্ট বক্স তো খোলাই থাকবে, আপনারা আপনাদের যেই টপিকের উপরে ক্লাস চাচ্ছেন সেই টপিকটা একটু লিখে দিতে পারেন। হোপফুলি আমরা নেক্সট সানডেতে, রবিবারে আমরা আরেকটা ক্লাস নিব। আপনারা যেই টপিক বলবেন সেই টপিকটাকে আমরা প্রায়োরিটাইজ করব, সেটার উপরে আমরা গুরুত্ব দিব। আচ্ছা, আমাদেরকে হৃদয় বলছেন ম্যাথের ত্রিকোণমিতি এবং সেট। ওকে, আমাদের টেকনিক্যাল টিম এটাকে কনসিডারেশনে নিচ্ছে। আপনাদের আরো কোনো যদি চয়েস থাকে সেটা বলেন, আমরা আপনাদের সর্বোচ্চ বেশি যেই চয়েসটা আমরা দেখব সেটার উপরেই আগামী রবিবার ইনশাল্লাহ একটা ক্লাসের ব্যবস্থা আমরা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত ছিলেন। আমরা আজকে এই পর্যন্তই ক্লাসটা রাখলাম।